আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ওয়ান শর্ট স্পেশাল টানা 2 ঘন্টার স্পেশাল ম্যারাথন ক্লাস, যে ক্লাসে আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতার পুরো অধ্যায়টা আমরা রিভিউ করার চেষ্টা করব এবং এই পুরো অধ্যায়ের আমাদের যত ইম্পর্টেন্ট সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলগুলোর গহ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সাথে সাথে আমাদের এই অধ্যায় থেকে যত এমসিকিউ আসে, যত ক খ আসে আমরা চেষ্টা করব একটু রিভিউ করার মাধ্যমে পুরো অধ্যায়টা আজকে ইনশাল্লাহ কমপ্লিট করার জন্য। তো আজকে আমাদের স্পেশাল ফার্স্ট ক্লাসের মাধ্যমে আমাদের এইচএসসির টানা 2 ঘন্টার প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে স্পেশাল ক্লাস সেটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কাজ, শক্তি, ক্ষমতার উপর ভিত্তি করে। আর এই অধ্যায়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রতি বছর এখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে। আমাদের মনে রাখতে হবে যে অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা এসেছে, আমরা ধারণা করতে পারি যে আমাদের বর্তমান পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন হইতে পারে ইনশাআল্লাহ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এই অধ্যায়টার মধ্যে অনেক টাইপের প্রশ্ন রয়েছে, অনেক চ্যালেঞ্জিং সৃজনশীল রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগুলো সলভ করার চেষ্টা করবো। তো প্রথমত আমরা এই অধ্যায়ের মেইন বইয়ের একটা রিভিউ দিই। আমরা আসলে অনেক সময় দেখি কোনো একটা প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ সেই রকম রিভিউ দেখতে পাই ইউটিউবে বা ফেসবুকে। তো সেরকমভাবে আমরা এখন আজকে আমাদের এই মেইন বইয়ের কাজ, শক্তি ও ক্ষমতার রিভিউ দেখব। এই অধ্যায়ের কোন কোন পেজের কোন কোন সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কোন কোন সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে, কোন পার্টটা না পড়লেও সমস্যা নেই, সেই রিভিউটা আমরা দিই। তারপর আমরা মূল আলোচনা শুরু করি। তো শুরু করতেছি আমাদের কাজ, শক্তি ও ক্ষমতার স্পেশাল প্রথমে তো রিভিউ ক্লাস। তো আমরা তপন স্যারের বইটা ফলো করতেছি। তো তপন স্যারের বইয়ের আমি পার্ট বাই পার্ট আলোচনা করি। আমাদের প্রথমত এই পেজ এর মধ্যে সংজ্ঞা রয়েছে। এখানে আমাদের কিছু উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো আমার দেখার প্রয়োজন নেই। পরবর্তী যে পেজ সেই পেজের মধ্যে লেখা আছে কাজ, কাজের সংজ্ঞাটা মুখস্থ রাখবা। আর এখানে আমাদের কাজের কিছু উদাহরণ লেখা আছে, এটা জাস্ট একটু পড়বা, যার সংজ্ঞা মুখস্থ করবা। এখান থেকে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তো সবাইকে বলতেছি আমার সাজেশনটা দেখো, আমি রিভিউ করতেছি অধ্যায়ের, যেটা ইম্পর্টেন্ট সেটা বলতেছি, বাসায় নিজ দায়িত্বে পড়ে ফেলবা। তোমরা কি আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো? রেসপন্স করে কথা বলো। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমার হইলো কাজের সংজ্ঞা মুখস্থ করবা। এবার নিচে চলে গেলে আমাদের এখানে জাস্ট আমরা মুখস্থ করবো W=F.S বা Fs cos θ। এরপরে আমার এইখানে তেমন কিছু পড়তে হবে না, এটা শেষ। এর পরবর্তী পেজ, এর পরবর্তী পেজের মধ্যে আমাদের জাস্ট এই মাত্রা মুখস্থ রাখতে হবে। এই মাত্রাটা ml² ইনভার্স টু পরীক্ষা আসে। আর এইখানে একটা ক আছে, জুল কাকে বলে, জুলটা মুখস্থ করবা, শেষ। এরপরে আমাদের কিছু প্রচলিত একক রয়েছে, এই এককগুলো আমার এমসিকিউর জন্য মনে রাখবা, জাস্ট এমসিকিউর জন্য। সবাইকে এতটুকু সাজেশন বুঝতে পারছো? এরপরে আমাদের পরবর্তী অংশে লেখা আছে বলের সংজ্ঞা, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলে এটা, আর এখানে একটা উদাহরণ আছে, এখানে কোণের একটা শর্ত লেখা আছে। এই কোণের শর্ত পরীক্ষা এমসিকিউতে আসে। থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান 90-র চেয়ে ছোট, এটা আমার পরীক্ষা এমসিকিউতে আসে, মনে রাখবা, শেষ। পরবর্তী পেজ, পরবর্তী পেজের মধ্যে আমাদের একটা উদাহরণ লেখা আছে, এই উদাহরণটা মনে রাখবা, শেষ। এরপর হচ্ছে বলের বিরুদ্ধে কাজের সংজ্ঞা পড়বা। এই বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কিছু কথা আছে, এটা খননের জন্য পরে মনে রাখবা। বলের বিরুদ্ধে কাজ হলে আমাদের শর্ত হচ্ছে থিটার মানটা 90-র চেয়ে বড়, 180-র চেয়ে ছোট বা সমান, শেষ। এখানে আর লাগবে না। এরপর হচ্ছে শূন্য কাজ, শূন্য কাজের সংজ্ঞাটা মুখস্থ করবা আর ব্যাখ্যা মুখস্থ করবা, খননের জন্য ইম্পর্টেন্ট। সবাই বুঝতে পারছো এতটুকু? দ্রুত বলতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে চিত্র লেখা আছে, চিত্র আর প্রয়োজন নাই তেমন, আমরা জাস্ট এগুলো একটু রিডিং করে যাব। ওকে, এরপরে হচ্ছে পরবর্তীতে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো এখানে আমাদের জাস্ট রিডিং পড়লে হবে, তেমন কিছু পড়তে হবে না, ক্লিয়ার দেখা যাবে আশা করি, একটু ওয়েট করো। এর পরবর্তী পেজের মধ্যে আমাদের প্রমাণ আছে, প্রমাণটা দেখতে হবে না। আমাদের লাস্ট অফ অল প্রমাণের যে শর্টকাট ফর্ম, সেই শর্টকাট ফর্মটা আমরা দেখব। এগুলো আমাদের কিছু মনে রাখতে হবে না, জাস্ট আমরা দেখে যাব। আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে এটা, তবে এটা আসলে পরীক্ষাতে আমরা যখন লিখবো, যে এটা মনে রাখবা, মুখস্থ করবা, যে W=ইন্টিগ্রাল সাইন xf/xi f(x) dx। এটা হচ্ছে আমাদের মূলত ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ বের করা, এটা সেটা মুখস্থ করবা। হ্যাঁ, রিয়াদুল কিছু বলতেছো? আচ্ছা, পেজ 326 পেজ আর কি। আমি ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও, আপাতত আমি রিভিশন।
হ্যাঁ রিয়াদুল বলো। কত পেজ স্যার ভালো করে দেখেন। আচ্ছা 326 আমার পুরাতন বই তো এই জন্য আমি বলি, শোনো রিয়াদুল তুমি আপাতত দেখে যাও, আমি একটু বলতেছি, পরবর্তীতে ক্লাস রেকর্ড দেখে একটু বের করে নিও, সিরিয়াল মতো সব লেখা আছে, ঠিক আছে? রিয়াদুল বুঝতে পারছো? আচ্ছা নতুন বই 350 পৃষ্ঠা, নতুন বই তো ইয়ে হবে, চেঞ্জ হবে, যাক আমি বলতেছি ইম্পর্টেন্টগুলো। ওকে, এরপরে পরবর্তী পেজগুলোতে এই যে পরবর্তী পেজের মধ্যে আমাদের এখানে প্রমাণের কিছু অংশ লেখা আছে লাস্ট অফ অল বা শেষের দিকে, জাস্ট এগুলো পড়ে যাব, এগুলোর তেমন আমাদের প্রয়োজন নাই। আমরা পরবর্তী অংশে যাই। হ্যাঁ আমাদের এখানে আর কোনো নাই বুঝছো, এখানে ওই ফর্মটা মনে রাখতে পারলে হবে, লাস্ট অফ অল জাস্ট এটা মনে রাখবো তাইলেই হবে, যেটা এখানে জাস্ট এফএক্স একটা মান বসাবে, তারপরে ক্যালকুলেশন হবে, এরপর আর কিছু নাই। এরপর হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বলে বিপরীতে কাজ। এখানে এই জায়গার মধ্যে আমাদের জাস্ট স্থিতিস্থাপকতা কাকে বলে এই সংজ্ঞাটা লাগবে। স্প্রিং বল থেকে যেখানে এই সংজ্ঞাটা পরীক্ষা আসে, স্থিতিস্থাপকতা কাকে বলে এটা মনে রাখবা। আচ্ছা এরপরে আমাদের এখানে একটা নিয়ম আছে, নিয়ম বলতে যে কালো করে একটা সংজ্ঞা লেখা আছে, এটা জাস্ট আমরা একটু পড়বো, এতটুকু। এরপরে স্পেশাল সূত্র মুখস্থ করবা। সূত্র হচ্ছে F=-kx, সরাসরি পরীক্ষা প্রশ্ন আসে F=-kx, এই হচ্ছে সাজেশন। এখানে যা বলছি সবাই বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা এরপর নেক্সট পরবর্তী পেজ, এই জায়গার মধ্যে আমাদের পরবর্তী পেজে এইটা খ নঙে পরীক্ষা আসে, এই যে 1800 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, এটা ক্ষয়ের জন্য মুখস্থ করবে, যে এখান থেকে এতটুকু খ অনুধাবনের জন্য শেষ। আচ্ছা এরপরে আমাদের স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা আসে, স্প্রিং ধ্রুবক কাকে বলে, আগের পেজ থেকে সংজ্ঞা মুখস্থ করবা এবং এর মাত্রা একক মুখস্থ করবা, এটাই সাজেশন। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এরপরে আমাদের এই জায়গার মধ্যে এই যে এই সূত্রটা কাজে লাগবে, সেটা হচ্ছে স্প্রিং এর বলের বিপরীতে কাজ W=12kx², শেষ, এখানে কিছু পড়তে হবে না। এরপরে আমাদের এখানে মোটামুটি যা পড়ছি তা কমপ্লিট, এবং আমাদের এমসিকিউতে এটা আসে যে কাজের সাথে স্প্রিং যে স্বর্ণের সম্পর্ক কীরকম, বর্গের সমানুপাতিক, জাস্ট এটা পড়লেই হবে, শেষ। এরপরে আমাদের পরবর্তী অংশে পরবর্তী পেজে একটা স্পেশাল সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখবা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃতকাজ W=12kxi² - 12kxf², এই সূত্র এমসিকিউতে আছে, সৃজনশীলে পুরোপুরি আসে, আমরা দেখব, এটা হচ্ছে সাজেশন। এরপরে আমাদের ধনাত্মক কাজ কাকে বলে, ঋণাত্মক কাজ কাকে বলে, পুরো ব্যাখ্যাটা, ধনাত্মক কাজ বলতে কি বোঝায় অনুধাবনের জন্য পড়বা, আর ঋণাত্মক কাজ বলতে কি বোঝায় অনুধাবনের জন্য পড়বা। যতটুকু পারো মনে রাখার চেষ্টা করবা, আর যদি না পারো টেস্ট পেপার থেকে জাস্ট দেখে নিলেই হবে। খ নঙের জন্য এই অংশটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, কথা বলো সবাই। স্যার এখন জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বলো বলো বলো। বলছি যে এখন আমরা বই থেকে না পড়ে আমরা টেস্ট পেপার থেকে পড়ি কেমন? আচ্ছা ভালো কথা, এখন টেস্ট পেপার থেকে পড়ো, বই থেকে পড়া লাগবে না, বইয়ে একটু সংজ্ঞা বেশি বড় তো, টেস্ট পেপার থেকে সাজানো আছে, টেস্ট পেপার থেকে পড়লেই হবে। স্যার টেস্ট পেপারের আছে আপনার কথাগুলো, আর আছে আপনার সূত্র আছে না, সূত্রতে আপনার এই যে ম্যাথ করলে আর যেগুলো আছে ম্যাথ, ওইগুলো আছে আপনার ডিভাইস করলে, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নাই, আমি খালি এখন তো কেউ বই পড়ছে না, খালি মানে এটা না না বলি শোনো, আসলে বই বইটা অ্যানালাইসিস করি, দেন টেস্ট পেপার বা আদার্স কোনো কিছু ফলো করা যাবে, আগে বইটা আচ্ছা বলি শোনো, আমি তো আসলে জাস্ট বইয়ের কোন জায়গায় ইম্পর্টেন্ট সেটা বাস বলতেছি, আমি বই পড়াচ্ছি না, আমি জাস্ট বইয়ের অংশটা বলতেছি, তোমরা জাস্ট এটা দেখে রাখো, তোমরা বইটা পড়বা সংজ্ঞার জন্য, কখের জন্য, সূত্রের জন্য, আর বাকিটা পড়বা টেস্ট পেপার থেকে। আমি জাস্ট বলতেছি, বেশিক্ষণ লাগবে না বুঝছো, আমি শর্টকাটে বলে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এটা বেশি কয়েকটা নাই, জাস্ট কয়েকটা যা সাজেশন দেওয়া আর কি, কোন অংশটা ইম্পর্টেন্ট আর কি, জাস্ট কিছুক্ষণ দেখো, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এর বেশি তো লাগবে না, তাই না? এই 10 মিনিটও আমার প্রায় কাছাকাছি 9 মিনিট হয়েছে, এই তো আমি একটু বলি হয়ে যাবে শেষ। ওকে ওকে দেখো এটা শেষ। এরপরে আমাদের হচ্ছে এই যে অভিকর্ষ বল বিপরীতে কাজ, এখানে এই সূত্রটা লাগে না, এমসিকিউর জন্য পড়বা, এটা আমার তেমন পরীক্ষা সৃজনশীল আসে নাই কখনো, এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই, এবং এই যে লাস্ট অফ অল এটা এমসিকিউর জন্য পড়বা। আচ্ছা এরপরে আমাদের পরবর্তীতে এখানে আমাদের মহাকর্ষ বল, এখানে কিছু সংজ্ঞা লেখা আছে, এখানে মহাকর্ষ বল এখানে পড়া লাগবে না, এগুলো কিছু, এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। এই অধ্যায় থেকে আমাদের এই অংশ থেকে তেমন প্রশ্ন আসে না, এটা আমাদের মহাকর্ষ অধ্যায় থেকে আসে, এটাও জাস্ট দেখবা, পড়তে হবে না, কারণ এগুলো আমাদের আসে না এখানে। আর মহাকর্ষ বল দ্বারা কি ধনাত্মক কাজ, মহাকর্ষ বল দ্বারা ঋণাত্মক কাজ, এই দুটা পয়েন্ট পড়বা খ নঙের জন্য, শেষ। আচ্ছা এরপরে আমাদের এই অংশটা নিচে, সেটা হচ্ছে আমাদের
এই যে স্থিতিস্থাপক বল অভিকর্ষ বলে বিপরীতে কাজ, এইটা জাস্ট রিডিং পড়বা, এখান থেকে তেমন কিছু লাগবে না, জাস্ট এটা এমসিকিউর জন্য মুখস্থ করবা। ডব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার আর ডব্লিউ সমানুপাতিক এইচ, এমসিকিউর জন্য মনে রাখবা, শেষ। আর এই যে এখান থেকে এতটুকু খ নঙের জন্য মনে রাখবা, এটা হচ্ছে সাজেশন, বুঝতে পারছো? এটা খুব ইম্পর্টেন্ট খ নঙের জন্য। কথা বলো, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে শক্তি সংজ্ঞা পড়বা, একক মাত্রা পড়বা, কিলোওয়াট ঘন্টা খননের জন্য পড়বা, এতটুকু খননের জন্য, শেষ। আচ্ছা, এরপরে লাস্ট অফ অল আমাদের জাস্ট রিডিং পড়বা। আর যান্ত্রিক শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, আর আমাদের গতিশক্তির যে সূত্রটা আমরা সবাই জানি, সেই সূত্রটা আমরা সবাই মুখস্থ পারবো, কমপ্লিট, এটা কমপ্লিট। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই যে এই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, এটা মুখস্থ রাখবা, সৃজনশীল আসে, এমসিকিউতে আসে, শেষ। বুঝছো কিনা বলো, দ্রুত কথা বলো। আচ্ছা, এরপরে কাজ শক্তি উপাদ্যের মধ্যে আমাদের এই সূত্র মাথায় রাখতে হবে, হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার, শেষ। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এরপরে আমাদের এখানে আর কিছু তেমন প্রয়োজন নাই, সেটা জাস্ট আমরা দেখে গেলাম। লাস্ট অফ অল এটা আমাদের একই সূত্র। এরপর হচ্ছে বিভব শক্তির সংজ্ঞা পড়বা, আর হচ্ছে আমাদের বিভব শক্তির সূত্র পড়বা, আর আমাদের এখানে তেমন কিছু পড়তে হবে না। এরপরে আমাদের স্প্রিংয়ের বিভব শক্তির ক্ষেত্রে জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে স্প্রিং বিভব শক্তির সূত্রটা কি, এই ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, শেষ। এটা সাজেশন, বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে লাস্ট অফ অল আমার ব্যবহারিক আছে, ব্যবহারিকের মধ্যে তেমন কিছু নাই, আমাদের জাস্ট মনে রাখতে হবে সংরক্ষণশীল বল কাকে বলে। এরপর হচ্ছে আমাদের অভিকর্ষ বলের যে উদাহরণটা, এটা জাস্ট পড়বা, অসংরক্ষণশীল বল কাকে বলে মুখস্থ করবা, আর হচ্ছে উদাহরণটা পড়বা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট শক্তি নিত্যতার সূত্র পরীক্ষা আসে, সংরক্ষণশীলতার সূত্র বা নিত্যতার সূত্র মুখস্থ করবা, এটা শেষ। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে সংরক্ষণশীলতার সূত্র বা নিত্যতার সূত্র হচ্ছে ইউ প্লাস কে ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে আমাদের সাজেশন, এতটুকু বুঝতে পারছো? কথা বল। আচ্ছা, এরপরে আমাদের শক্তি নিত্যতার ব্যবহারের মধ্যে আমাদের লেখা আছে এখানে কিছু গাণিতিক প্রমাণ, এগুলো আমাদের দেখতে হবে না। তবে আমাদের এই অংশটা একটু টাফ। এই অংশটা টাফ কেন? এখানে আমাদের শুধুমাত্র স্প্রিংয়ে নিয়ে কাজ করা, তো এগুলো আমাদের তেমন পড়তে হবে না, এগুলো পড়ার প্রয়োজন নাই, এগুলো আমরা স্পিক করে যাব, কারণ বিগত বছরে রিসেন্টলি এগুলো থেকে প্রশ্ন খুবই কম আসছে, মানে দোলক থেকে প্রশ্ন কম আসে, এগুলো জাস্ট দোলকের জন্য, শেষ। সর্বশেষে আমাদের ক্ষমতার স্পেশাল যে অংশটা, ক্ষমতার সূত্র মুখস্থ করবা, সংজ্ঞা মুখস্থ করবা, আর হচ্ছে এখানে 3টা সূত্র আছে, পি ইকুয়াল ডব্লিউ বাই টি, এটা মুখস্থ, পি ইকুয়াল টু এফ বি, এটাও মুখস্থ রাখবা, এবং ক্ষমতার যে মাত্রা, ক্ষমতার একক মুখস্থ রাখবা, এবং আমার এই জায়গার মধ্যে তাৎপর্যটা মুখস্থ রাখবা, আর আমাদের অসক্ষমতা মুখস্থ রাখবা। পরীক্ষাগুলো সব আমার ক নঙে আসে, খ নঙে আসে, এই অংশটা ক খয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাজেশন পাইছো? আচ্ছা, এরপরে লাস্ট অফ অল কর্মদক্ষতা থেকে গহনাঙ্ক প্রশ্ন আসে, কর্মদক্ষতার সংজ্ঞা মুখস্থ করবা এবং কর্মদক্ষতার সূত্র মুখস্থ করবা, আর কর্মদক্ষতা থেকে পরীক্ষার প্রচুর প্রশ্ন আসে, এইটাই আমাদের অধ্যায় শেষ। এই হচ্ছে আমাদের এই পুরো অধ্যায়ের রিভিউ। সবাই কি রিভিউ বুঝতে পারছো ভালো করে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এরপরে আমাদের জাস্ট সারসংক্ষেপের সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো যদি চাও পড়তে পারো, না চাইলে সমস্যা নাই। আমাদের মোটামুটি এই অধ্যায় রিভিউ শেষ। এবার আমরা চলে আসি আমাদের মূল ক্লাসের আলোচনা। তো সবাইকে বলতেছি, যতটুকু পড়াইছি বুঝাইছি, এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো, না থাকলে আমরা মূল আলোচনা শুরু করি এখন ক্লাসের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সময় দিয়েছো। এখন আমরা মূল আলোচনা যাচ্ছি। তো শুরু করতেছি। খেয়াল রাখো, আমরা যখন সৃজনশীল করতে যাব তখন আমাদের এই স্পেশাল সূত্রগুলো মাথায় রাখতে হবে, কখন কোন জায়গায় ইউজ করতে হবে, জাস্ট আমরা একটু পড়ে যাব, বুঝে যাব, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো শুরু করি। আমরা তোমাদের জন্য চেষ্টা করছি হাতে কলমে একটু ডিজাইন করে সুন্দরভাবে কালারিং পেন দিয়ে বুঝিয়ে তোমাদেরকে সুন্দরভাবে সূত্রগুলো দেখানো। কাজ, শক্তি ও ক্ষমতা। আচ্ছা, রৌনক থ্যাংক ইউ, জয়েন করছো, একটু খেয়াল করো। তো এবার আমরা দেখি প্রথমত কাজ, সিম্পল কাজ বের করতে বলে সূত্র একটাই, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, যেখানে এফ ডট এস হচ্ছে আমাদের ভেক্টর রাশির ডট গুণ, সেখান থেকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা, আর এই থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান। এটা হচ্ছে কাজ বের করার প্রথম সূত্র। বুঝছো সবাই? জি। আমি এই যে ক্লাসের এই অংশটা পড়তেছি দ্রুত, কারণ এগুলো আমি যা সূত্র দেখা প্র্যাকটিস করাবো, এই জন্য দ্রুত রেসপন্স করতে হবে। 25 ব্যাচের স্পেশাল ক্লাস, এইচএসসি 25 ব্যাচের স্পেশাল রিভিশন ক্লাস, তো তোমাদের রেসপন্স দ্রুত করতে হবে, কারণ তোমরা দ্রুত রেসপন্স করলে দ্রুত আগাতে পারবো। যদি পরীক্ষায় হেলানো তল থেকে প্রশ্ন হয়, হেলানো তল থেকে কাজ বের করতে বলে সূত্র এইটাই,
হেলানো তলে কৃতকাজ বের করার সূত্র হচ্ছে W = mg sin θ s। W = mg sin θ s। আর এই থিটার পরিচয় হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। যেমন দেখো এখানে চিত্র লেখা আছে, এখানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধাক্কাইতে ধাক্কাইতে তুমি এ থেকে বিতে নিছো, যার ফলে এই রেখাটা ভূমির সাথে একটা কোণ তৈরি করছে, সেই কোণটা 3 ডিগ্রি, আর এই কোণটাই থিটা। আর সেই থিটা তুমি এখানে বসা দিবা, বস্তুর ভর দেওয়া থাকবে জি মুখস্থ, এস এর মানটা হচ্ছে এই এ থেকে বি এর দূরত্ব দেওয়া থাকবে, এখানে বসা দিবা, উত্তর শেষ। বুঝতে পারছো এতটুকু? জি। আচ্ছা, যদি আমি বেশি তাড়াহুড়া করে ফেলি আমাকে বইলো, হ্যাঁ, কারণ রিভিশন ক্লাস তো একটু দ্রুতই বলতে হবে। 25 ব্যাচে যারা আছে তোমাকে জানাও, বুটা মোটামুটি বুঝতে পারছো সব? এতটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারো? ওকে। আচ্ছা, এরপরে যদি ওয়াই অক্ষ বরাবর আমার কাজ বের করতে পারি, মনে রাখবা ওয়াই অক্ষ বরাবর 2 সিস্টেমে কাজ আসে, নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে। 3 নম্বর স্পেশাল সূত্র, ওয়াই অক্ষ বরাবর কৃতকাজ বের করতে বলে। যদি বলে নিচ থেকে একটা বস্তু উপরে উঠতেছে, সেক্ষেত্রে আমার কাজ বের করার সূত্র W = m × g + a × h। W = m × g + a × h। মনে রাখবা এখানে আমাদের সূত্রের যোগ হবে, খেয়াল রাখবা, জাস্ট মুখস্থ করার সূত্র m × g + a × h। মনে করো একটা বস্তু নিচ থেকে উপরে উঠবে, এটা হচ্ছে মাটিতে একটা বস্তু আছে m ভরের বস্তু, এই মাটি থেকে h উচ্চতায় উঠবে, সেখানে অবশ্যই ধাক্কা দিতে হবে নিচ থেকে। ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ করা, যেখানেই বল সেখানেই ত্বরণটা আছে। তো এরকম অবস্থায় নিচ থেকে একটা বস্তু উপরে উঠছে, কাজ বের করার সূত্র হচ্ছে W = mg + a × h। যখন ত্বরণের মান দেওয়া থাকবে, এটা হচ্ছে সিম্পল ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান মুখস্থ 9.8, আর h এর মান দেওয়া থাকবে, ভরের মান দেওয়া থাকবে, কাজ বের করে ফেলবো। সূত্র বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। এরপরে নেক্সট পরবর্তী, আমি তাড়াহুড়ো করতেছি কারণ আমি তাড়াহুড়ো করে পড়াই না কোনো ব্যাচকেই। 25 ব্যাচ যেহেতু মোটামুটি রিভাইজ করতেছো, বইটা সব জানো, এই জন্য তাড়াহুড়ো করে পড়াচ্ছি, তোমরা রেসপন্স দ্রুত করবা। এরপর যদি নিচ থেকে উপরের পরিবর্তে উপর থেকে নিচে চলে আসে, তখন আমাদের কীভাবে হবে? জাস্ট মাইনাস, খেয়াল করবা, জাস্ট মাইনাস। যেমন দেখো একটা বস্তু উপরে ছিল, উপর থেকে নিচে পড়তেছে, ধাক্কা দিছি, পড়তেছে নিচে, তো এখানে এক ত্বরণ কাজ করবে, h উচ্চতা আর m হচ্ছে ভর, তাহলে উপর থেকে নিচে সূত্র হচ্ছে W = m × g - a × h। g - a × h, জাস্ট সূত্রের মাইনাস, আগে ছিল প্লাস, এখন মাইনাস, এই চেঞ্জ, আর সব সেম। বুঝতে পারছো সব এতটুকু? জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ বলো স্যার, এখানে কি আপনার এর মান দেওয়া থাকবে, এই ধরনের মান দেওয়া থাকবে? হ্যাঁ, ত্বরণের মান দেওয়া থাকবে, প্রশ্নে ত্বরণের মান দেওয়া থাকবে, ত্বরণের মান দেওয়া থাকলেই, হ্যাঁ, ত্বরণের মান দেওয়া থাকলে এই সূত্র। ওকে, স্যার উপর থেকে কোনো কিছু নিক্ষেপ করে ত্বরণের মানটা তো দেওয়া থাকে না, এর মান তো। আচ্ছা বলি শোনো, হ্যাঁ সেক্ষেত্রে একটা ভিন্ন কথা, জি মুখস্থ, কিন্তু একটা ত্বরণের কথা বলে দেয় উদ্দীপকে, যে এত ত্বরণে নিক্ষেপ করা হয়েছে, বা নামার সময় এত ত্বরণ পাচ্ছিল, সাথে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, অনেকজন নিক্ষেপ করলে কিন্তু একটা বেগ দিবা, বেগ বলতে ধাক্কা দিবা, ধাক্কা দিলে অবশ্যই একটা জোরে পড়বে। একটা বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু অভিকর্ষ ত্বরণ কাজ করে, আর বস্তু যদি নিক্ষেপ করো, নিচের দিকে নিক্ষেপ করো, তাহলে কিন্তু এটা জোরে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করলে কিন্তু একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাই দেওয়া থাকবে। বুঝতে পারছো এবার? ওকে, শেষ। স্যার দেখা যাচ্ছে না, তানিশা একটু কষ্ট হবে, নেটে হয়তো তোমার একটু প্রবলেম, আর নেট ঠিক আছে, একটু কষ্ট করে দেখো। আচ্ছা 3 নাম্বার শেষ, এবার আমরা 4 নাম্বার সূত্রে আসি। 4 নাম্বার সূত্র হচ্ছে স্প্রিং নিয়ে কাজ। স্পিকার মিউট রাখতে হবে সবাইকে, একটু কষ্ট করে স্পিকার চাপ দিয়ে রাখবা। হ্যাঁ, এবার বুঝো, স্প্রিং নিয়ে যখন আমরা কাজ করব, স্প্রিং বলকে এফ দিয়ে প্রকাশ করি, সূত্র হচ্ছে -kx। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই মানটা মুখস্থ রাখবা। স্প্রিং ধ্রুবকের মানটা পরীক্ষা দেওয়া থাকবে না, মুখস্থ রাখতে হবে। সবাইকে বুঝছো? স্প্রিং ধ্রুবকের মান মুখস্থ, পরীক্ষা দেওয়া থাকবে না, মনে থাকবে? বইতে লেখা আছে, দেখে নিও। আর এক্স হচ্ছে স্প্রিং এর সরণ, এটা দেওয়া থাকবে উদ্দীপকে, মান বসা দিবা, উত্তর নেগেটিভ আসবে, নেগেটিভ বাদ দিয়ে লিখবা, নেগেটিভ বাদ দিয়ে শুধু পজিটিভ মান লিখবা। কেন? শুধু বলের মান বের করতেছো, এই জন্য। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করলে বুঝবো। এতটুকু ক্লিয়ার? বুঝছো কিনা এই 4 নাম্বার সূত্র? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 5 নাম্বার, স্প্রিং বলের কৃতকাজ। যখন স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করতে বলবে, তখন আমাদের সূত্র W = ½ kx²। কে হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে কি যে স্প্রিং এর সরণ। তবে স্প্রিং বলের কৃতকাজের পরিবর্তে স্প্রিং এর বিভব শক্তি বের করতে বলে, একই সূত্র। স্প্রিং এর বিভব শক্তি বের করার সূত্র EP = ½ kx²।
মুখস্থ করো। স্প্রিংয়ের কৃতকাজের সূত্র যা, স্প্রিংয়ের বিভব শক্তি বেকার সূত্র তা। এই দুইটার যে কোনো একটা বললেই সূত্র একটা দিয়ে অঙ্ক করে ফেলবা। কমপ্লিট? বুঝতে পারছেন সবাই? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে কে এর মান ধ্রুবক না? কে এর মানটা ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক। স্যার এটা ধ্রুবক কি মানে এর মানটা কত? এর মান এর মানটা বই থেকে দেখতে হবে, আমার পুরোপুরি খেয়াল নাই, দুঃখিত, এই জন্য বই থেকে দেখতে হবে, বই ঠিক আছে। আছে ওকে আচ্ছা আচ্ছা বলে আচ্ছা, এটা হইল। এর পরবর্তী, স্প্রিংয়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রসারণের কৃতকাজ, এটা আরেকটা স্পেশাল সূত্র। আচ্ছা কার কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা এবার স্পিকার খেয়ালেখা দেখো। স্প্রিংয়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রসারণের দুইটা সূত্র আছে, এই দুইটা মুখস্থ রাখবো, আমরা বই থেকে দেখছিলাম। ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। এখানে এক্স ওয়ান বলতে বোঝায় স্প্রিংয়ের আদি অবস্থান, আর এক্স টু বলতে বোঝায় স্প্রিংয়ের শেষ অবস্থান। আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমার এইটা, যে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। আর এক্স আই বলতে ইনিশিয়াল বলতে প্রাথমিক বা আদি অবস্থান, স্প্রিংয়ের আদি অবস্থানের মান হবে এক্স আই। আর এফ মানে ফাইনাল মানে শেষ, স্প্রিংয়ের শেষ অবস্থার মান হবে এক্স এফ। এই মানগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, দেখে দেখে বসা দিবা, কে মান মুখস্থ। তাহলে স্প্রিংয়ের ক্ষুদ্রতে ক্ষুদ্র প্রসারণের জন্য মনে রাখবা, প্রসারণ স্প্রিংয়ের প্রসারণ মানে স্প্রিংটা বড় হবে, সংকোচন মানে কমে যাবে। তো প্রসারণের জন্য কৃতকাজ, একটা স্প্রিংয়ের প্রসারণের জন্য কৃতকাজ বললেই এই সূত্র আর এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ক্লাসে এখানে x2 স্যার x2 আর x1 আছে প্রাথমিক, আর আছে হ্যাঁ বলো রিয়াদুল, বলো প্রশ্ন বলো। x2 আর x1 মানে দুইটা কি আলাদা আলাদা? আচ্ছা বলি, এখানে x প্রাথমিক আর হ্যাঁ বলি শুনে, এখানে আমার x1 আর x2 এর জন্য আমার নিয়মটা চেঞ্জ, আর xi xf এর জন্য নিয়মটা চেঞ্জ। দুইটা সিরিয়াল দুই রকম উত্তর লেখা আছে, এজন্য আমি সেটা দেখে লিখছি, প্র্যাকটিস করার সময় বুঝাবো। হ্যাঁ স্যার আমি বলি স্যার, এখানে x1 তো প্রাথমিক আর x2 হচ্ছে পরবর্তী, আর এখানে xi তো আপনার প্রাথমিক না, আর হচ্ছে বেস্ট মানে পরবর্তী না। হ্যাঁ পরবর্তী, কিন্তু এই দুইটার মধ্যে ঝামেলা আছে। বলো দুইটার পার্থক্য কি তাহলে? পার্থক্য হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথমেটিক্সের মধ্যে আমাদের ইনিশিয়াল ভ্যালু আর শেষ ভ্যালু, এই দুইটা ভ্যালু আমাদের উদ্দীপক থেকে সরাসরি বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা x2 x1 দিয়ে করবো। আমরা মূলত পরীক্ষাতে এই সূত্রটা ব্যবহার করবো বেশি, এটা আমি কম করব, তবে লিখে রাখছি কেন, পরীক্ষা সৃজনশীল একটা আসছে এই জন্য লিখে রাখছি। আমরা এটা ব্যবহার করব, ইনিশিয়াল থেকে শেষ বিয়োগ করব, কারণ বইতে ইনিশিয়াল থেকে শেষ বিয়োগ করছে, ইনিশিয়ালটা আগে দেওয়া আছে শেষটা পরে দেওয়া আছে, এটা দেওয়া নাই বইতে, কিন্তু এটা সৃজনশীলের সমাধান করছে বিদায় দেখাইছি, পরীক্ষায় এটাই ব্যবহার করবো, কারণ আমার বইতে এটাই লেখা আছে। কথা বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ। এরপরে আমাদের পরবর্তী স্পেশাল যে সূত্রগুলো সেটা হচ্ছে এটা 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সুপার স্পেশাল সূত্র, গতিশক্তি E_k = p²/2m। সরাসরি এখান থেকে প্রশ্ন আসছে, এই স্পেশাল সূত্র দিয়ে পরীক্ষা সৃজনশীল প্রশ্ন আসছে, MCQ তো অভাব নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের E_k = p²/2m। E_k হচ্ছে গতিশক্তি, P হচ্ছে বস্তুর ভরবেগ দেওয়া থাকবে, আর m এর মানটাও দেওয়া থাকবে। একটু স্পিকার মিউট রাখো, সবাই কষ্ট করে স্পিক অফ রাখো। হ্যাঁ, এরপরে কাজ শক্তি উপপাদ্য, এটা মুখস্থ করবা, W = হাফ mv² মাইনাস হাফ mv0², শেষ বেগ আদি বেগ। এই সূত্রগুলো আমাদের সৃজনশীল কাজে লাগবে। এই 7 নাম্বার 8 নাম্বার বুঝতে পারছো সূত্রগুলো? সবাই বাকিরা কথা বলো, বাকিরা কি বুঝতে পারছো? মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ। ক্লাসে 25 ব্যাচে মাশাআল্লাহ অনেকে আছো, কথা বলতেছো কম, রেসপন্স করবা তোমার দ্রুত বেশি। আচ্ছা এখন আমাদের পরবর্তী অংশ, লাস্ট অফ অল 9 নাম্বার। 9 নাম্বারের মাধ্যমে আমাদের সূত্র মোটামুটি এখানে কমপ্লিট। শক্তির সংরক্ষণ সূত্র অথবা শক্তির নিত্যতা সূত্র, পরীক্ষায় যে কোনো একটা আসলেই একটাই সূত্র। এইটা আমার গহনঙে বেশি আসছে, এই সূত্রের ব্যবহার গহনঙে পাবো। পরীক্ষাতে বলবে উদ্দীপকটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কি, উদ্দীপকটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি, তাহলে একটাই সূত্র, সেটা হচ্ছে মোট শক্তি বের করবা, মোট শক্তি E, সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। আমার 3-4টা বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, A বিন্দুর জন্য মোট শক্তি, B বিন্দুতে মোট শক্তি, C বিন্দুতে মোট শক্তি, 3টা বিন্দুর মোট শক্তি দেখবা সেম আসবে। তো যখনই দেখবা একটা উদ্দীপকের প্রতিটা বিন্দুরই মোট শক্তি সেম
তাহলেই সেই উদ্দীপকটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে অথবা শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। কথা কি বুঝতে পারছো সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা সূত্রের পুরোপুরি ব্যাখ্যা দিয়ে আমরা ক্লাসের এই অংশটা রেকর্ডটা সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল টানা 2 ঘন্টার প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা এই মুহূর্তে আমাদের স্পেশাল প্র্যাকটিস ক্লাসটা শুরু করতেছি। আর আমরা এখন আমাদের একটু আগে যে সূত্রগুলো দেখিয়েছিলাম স্পেশাল 9টা সূত্র, সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখন কিছু স্পেশাল সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই চিত্র দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে অনেক কিছুই লেখা আছে, উদ্দীপকে অনেক কিছুই লেখা আছে। আমরা সরাসরি গণনাঙ্গের প্রশ্নে চলে যাই। গণনাঙ্গ প্রশ্নে বলতেছে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। এখন উদ্দীপকটা একটু পড়ে নিই। 20 কেজি ভরে একটা বস্তু আছে, চিত্র অনুযায়ী এ হতে বি বিন্দুতে ওঠানো হলো। দেখো এতে ছিল বস্তুটা, এই যে বস্তুটা 20 কেজি ভরের বস্তু, এম এর মান দেওয়া আছে। এ থেকে আস্তে 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 কোথায় উঠানো হয়েছে? বিতে উঠানো হয়েছে। এতটুকু বুঝতে পারছো সবাই? কথা বলো, এতটুকু বুঝছো? নিচ থেকে উপরে উঠাইছে। আচ্ছা, এখন আমাদের বলতেছে যে একই ভরের অপর একটি বস্তুকে সি বিন্দু হতে বিতে নেওয়া হলো। আচ্ছা, সি হতে আরেকটা বস্তুকে বিতে নেওয়া হয়েছে, এটা পরবর্তী অংশ। আমাদের বলছে প্রথম অংশ, প্রথম অংশে কাজ বি করতে। তাহলে প্রথম অংশটা হচ্ছে এ থেকে বি। একটু স্পিকার মিউট রেখো, হ্যাঁ একটু স্পিকার মিউট রেখো সব, একটু স্পিকারে চাপ দিয়ে রেখো। তো এবার দেখো প্রথম অংশ হচ্ছে কি এ থেকে বি। তো এ থেকে বিতে যদি আমি চিন্তা করি এখানে কাজ বের করতে বলছে। আচ্ছা, এটা আমার ওয়াই অক্ষ বরাবর কাজ বের করতে বলছে। তো ওয়াই অক্ষ বরাবর কাজ বের করার সূত্র পড়ছিলাম 2টা, মনে আছে না আমাদের? মনে আছে নি? ওই যে পড়াইছিলাম। দেখো কোন সূত্র হবে বলো? এটা হবে না এটা হবে? হ্যাঁ, নিচ থেকে উপরে গেলে কোনটা হয়? W = mg + a × h। শেষ। হ্যাঁ, এই সূত্র দিয়ে করবো। সবাইকে বুঝছো? এই সূত্র দিয়ে আমরা করবো। কথা বলো। আচ্ছা, হ্যাঁ একটু রৌনক তোমার স্পিকারটি একটু অফ রাখার চেষ্টা করো। ওকে, সবাই বুঝতে পারছো? নিচ থেকে উপরে গেলে কোন সূত্র? W = mg + a × h। সবাই বুঝছো? নি কথা কও নাকি? 25 বেশ কথা বলো তাড়াতাড়ি। বুঝতে পারছো? দ্রুত কথা বলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার রেসপন্স করতে হবে। আচ্ছা, এবার আমি যাই, শুরু করি। সবই দেওয়া আছে, দেখো আমাদের এখানে এম দেওয়া আছে, এ দেওয়া আছে, জি মুখস্থ। এইচ কত? এইচ বলতে উচ্চতা। উচ্চতা কত আমাদের এখানে লেখা আছে? উচ্চতা যদিও লেখা নাই, এখানে লেখা আছে এবি। এবির মান কত লেখা আছে? এবির মান 20 মিটার লেখা আছে। এই তো 20 কেজি। তাহলে কত বলো? এবির মান কত? এবির মান দেওয়া নাই। আচ্ছা শোনো, এবির মান দেওয়া না থাকলে আমরা এবি দিয়েই করি বা এইচ ধরি। আচ্ছা, তাহলে শুরু করতেছি। সরণ বের করতে হবে না? সরণ নাই, সরণ বের করতে হবে না। না, সরণ এখানে আমাদের নাই, সরণ আমাদের দেওয়া নাই। এটা ওই যে এ থেকে বি, ওইটা বের না করলে সূত্র কিভাবে বসাবো? কোনটা? এবির মান না বের করব। এবি না বের করে আমরা এইচ দিয়ে করব। এইচ দিয়ে করব। দেখো আমি বলি, শোনো, আমাদের সূত্র আছে কিন্তু আমার এইচ এর মান দেওয়া নাই, উল্লেখ করা নাই। এইচ এর মানটা কত হবে? উল্লেখ না থাকলে আমরা এইচ দিয়ে করব। দেখো আমি দেখাচ্ছি, লেখা আছে এখানে জি এর মান জানি, এম এর মানটা 20, আর উত্তোলনকৃত ত্বরণ হচ্ছে এ। নিচ থেকে উপরে উঠাইছি, ত্বরণের মান দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড। এ ও বি বিন্দুর মধ্যবর্তী উচ্চতা এ বি, সেটা এইচ ধরলাম। এইচ এর মান দেওয়া নাই, এইচ ধরেই কাজ করব। এইচ দিয়ে অঙ্ক উত্তর দিব। কথা বুঝছো ফরহাদ? কিছু অঙ্কে মান বের করা যায় না, ওইটা দিয়ে করতে হয়। তো W = mg + a × h। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তীতে আমরা যদি মান টান বসায় দিই, এম এর মান বসায়, জি এর মান বসায়, এটা বসায়, এইচ এর মান বসায়, দেন যোগ করলে 276 h জুল। এইচ বলতে উচ্চতার মান জানি না দেখে এইচ, এটা অ্যান্সার। সবাই অঙ্কটা বুঝছো কিনা তাতেই বলো, পরবর্তী প্রশ্ন যাব। বুঝছো? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। তো একটু ওয়েট করো, পরবর্তী প্রশ্ন আমি বের করতেছি। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। ওকে, এবার দেখো দিনাজপুর 23 সালে আসা প্রশ্ন। এবার একটু ভালো করে পড়ি একটু, হ্যাঁ কি বলছে একটু দেখো। একটু স্পিকারটা মিউট রাখো কষ্ট করে, যারা জয়েন করছো খুশি হলাম, তবে একটু স্পিকার মিউট রাখতে হবে। দেখো এবার আমাদের যা যা সূত্র পড়ছে সেখান থেকে আমরা প্র্যাকটিস করতেছি। একটি স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়, মানে 4 সেন্টিমিটার খুলে যায়। স্প্রিংটি প্রথমে 6 সেন্টিমিটার এবং পরবর্তীতে আরও 6 সেন্টিমিটার কী হয়েছে প্রসারণ করা হয়েছে। এটা হচ্ছে উদ্দীপক।
সবাই উদ্দীপকটা বুঝছো কিনা? প্রথমে 10 নিউটন বল প্রয়োগ করছি, 4 মিটার প্রসারিত করছি, এরপরে আরও 6 মিটার, এরপরে আবারও 6 মিটার প্রসারিত করছি, 3 বার প্রসারণ করছি। এখানে উদ্দীপক বুঝতে পারছো? কথা বলতে হবে। আচ্ছা, এখন আমাদের গ নং প্রশ্ন, স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। স্প্রিং ধ্রুবকের জন্য আমাদের একটা সূত্র পড়ছিলাম, সূত্র কি মনে আছে বলো তো? কারো মনে আছে? স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে এই সূত্রটা F = -kx। তো এখানে স্প্রিং ধ্রুবকটা কে এর মান বের করতে হবে। F এর মান দেওয়া আছে, x এর মান কত হবে? x এর মান কত হবে বলো তো? x এর মান কত হবে? x এর মান কত হবে? 10 নিউটন। 10 তো হচ্ছে বলের মান, F এর মান। x এর মান কত হবে? 0.04 সেন্টিমিটার। এক্সেলেন্ট, ভেরি গুড। 4 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে 0.04 সেন্টিমিটার হবে, কারণ 10 নিউটন বল প্রয়োগ করেই তো এত মিটার কি করছি, প্রসারিত করছি, মনে রাখবা। ওকে, আচ্ছা, তো এখন আমরা জাস্ট পজিটিভ মান নিয়ে কাজ করি। দেখো তো স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগযুক্ত হইলো, 10 নিউটন বল প্রয়োগ করা স্প্রিংটা সরছে কতটুকু? 4 সেন্টিমিটার, বা 100 দিয়ে ভাগ করলে মিটার হবে, মিটার নিয়ে কাজ করতে হবে, বল ধ্রুবক বের করব। তো লিখবো F -kx, লিখবো -kx, লিখে মাইনাসটা বাদ দিয়ে লিখবো, কারণ কি নেগেটিভ চিহ্ন বাদ দিয়ে বলের মান বোঝায়, বলের মান বের করব। তো k = F/x, F এর মান বসালাম, x এর মান বসালাম মিটারে 250, আর k এর এককটা হবে নিউটন পার মিটার। এটাই হচ্ছে উত্তর, 250 নিউটন পার মিটার। দেখো বুঝতে পারলা কিনা? বুঝতে পারছো? সবাই কথা বলো। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা। ওকে, এতটুকু কমপ্লিট। এরপর আমরা যাই নেক্সট প্রশ্নে। একটু ওয়েট করো, পরবর্তী প্রশ্ন। রিয়াদুল বুঝতেছো? রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, কি বললা? টপিক ওয়াইজ পড়তেছি তো, আমি টপিক ওয়াইজ যাবো, সমস্যা নেই। মানে গহ পড়াবো একটা, এটা বলতেছো? মানে কোনটার গহর কথা বলতেছো? একটু আগে যেটা পড়াইছি সেটার গহ করাবো, সেটা বলতেছো? আচ্ছা, দিনাজপুর বোর্ড 23-এ। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, হ্যাঁ আমি তো পড়াইছিলাম, ও মনে পড়ছে। আচ্ছা, তাহলে তো এটা গহ বাকি আছে। ওকে, আচ্ছা, কি বলছে আমরা দেখি, একই তো প্রশ্ন। আচ্ছা, তো বলতেছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ নির্ণয় কাজের পরিমাণ সমান হবে কি? আমি খেয়াল করিনি। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য প্রথম ক্ষেত্রে কতটুকু প্রসারিত হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কতটুকু প্রসারিত হয়েছে। আহারে, এই যে খাদিজা জয়েন করতে পারতেছে না, একটু দাঁড়া, আমি একটু ওকে লিঙ্কটা দিয়ে আসি। পরবর্তী লিঙ্কে তো সমস্যার কথা না, কিন্তু জয়েন করতে পারো না কেন? একটু এটা আমি লিঙ্কটা একটু খাদিজাকে দিয়ে আসি ইনবক্সে নতুন করে। আচ্ছা, দেখো তো, দেখো এই হচ্ছে বিষয়টা আমাদের। তো প্রথমত আমরা 6 সেন্টিমিটার নিয়ে কাজ করি, পরবর্তীতে আরও 6 সেন্টিমিটার কী হয়েছে, প্রসারিত করা হয়েছে। তো বলছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? মানে প্রথম ক্ষেত্রে তুমি দেখো 6 সেন্টিমিটার প্রসারিত করছো, প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করছো, তারপরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করছো, মানে দুইবার সমানভাবে কী করছো, প্রসারিত করছো। কথা বুঝছো? সমানভাবে কি করছো, প্রসারিত করছো। এখন সমানভাবে প্রসারণের জন্য কাজের মান কি সমান হবে কিনা, এটা বের করতে বলছি। কথা বুঝছো? কথা বল। আমার এখানে দুইবার প্রসারণ করা হয়েছে। একবার এখানে 6 সেন্টিমিটার প্রসারণ হয়েছে, এরপরে আরও 6 সেন্টিমিটার প্রসারণ হয়েছে। দুইবার সমানভাবে প্রসারণের পর সমান কি কাজের মান বের হবে কিনা বের করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রসারণ বলে সূত্র কিন্তু এইগুলো আমরা ব্যবহার করি, যেগুলো হাফ kxi² kf2² এগুলো ব্যবহার করি, এটা দিয়েই করবো আমরা। চলো শুরু করি। তো এখন আমরা প্রাথমিকভাবে চিন্তা করি কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। তো গণ হতে আমরা যেটা পাই সেটা তো নিয়ে নিবো, কারণ কি গণ হতে আমরা তো কে মান নিছি। এবার দেখো, আসলে ওই যে আমাদের এখানে ওই যে মেন বই সূত্র লেখা ছিল যে w = sin f dx x2 থেকে x1, মানে আমাদের
শেষ অবস্থার স্মরণ থেকে প্রাথমিক অবস্থার স্মরণে যদি ইন্টিগ্রাল করি তাহলে আমাদের এই ক্যালকুলেশন গিয়ে সর্বশেষে দাঁড়াবে এরকম ½ k x2² -12k(x_i²) এই ফর্মে দাঁড়াবে। দেখি আমরা মূল বইতে যখন ফর্মটা দেখছিলাম সেই ফর্মটা কীরকম ছিল, তুমি একটু দেখো, একটু নজর দাও। মূল বইয়ে আমি ফর্মটা একটু বের করি। ইন্টিগ্রাল সাইনের f(x) দেখো, হ্যাঁ এটা ডাইরেক্ট সূত্র লিখে দিলে মানে এই ইন্টিগ্রেশন বা এগুলো না করে, হ্যাঁ ডাইরেক্ট সূত্র দিয়ে করলেই তো, ডাইরেক্ট সূত্র দিয়ে করলেই হবে। দেখো আমি একটু বুঝাই, আমাদের এখানে দেখো এগুলো বাদ দিয়ে দেই। আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। দেখো আমাদের বইতে যা ছিল ইন্টিগ্রাল সাইন f dx x তারপর হচ্ছে f(x) থেকে xi পর্যন্ত, উপরে যা থাকবে সেটা হবে আগে, নিচে যা থাকবে এটা হবে পরে। দেখো এখানেও সেম, উপরে যা ছিল সেটা হবে আগে, যেমন x2 উপরে ছিল দেখে x2 আগে, আর x1 পরে ছিল দেখে x1 পরে। কথা কি বুঝছো? এদিকে মূলত বড় স্মরণ থেকে ছোট স্মরণ বিয়োগ দিয়ে আর কি বের করেছে। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। তবে এখানে আমাদের এই মানগুলো লিখতে হবে না, জাস্ট লিখবো ½ k(x2² -12k(x1²). রিয়াদুল এখানে খেয়াল করো, আমাদের এখানে প্রাথমিক বা শেষ অবস্থার বিষয়টা উল্লেখ করা হয়েছে। রিয়াদুল একটু কথা বলো, দেখো বুঝতেছো কিনা, প্রাথমিক আর শেষ। দেখো তো আমি চাইলে xi না লিখে x1 না লিখে xi, x2 না লিখে xf লিখতে পারি। সেক্ষেত্রে আমার কিন্তু সূত্রের ফর্মটা একটু চেঞ্জ হয়ে যায়। যদিও এখানে চেঞ্জ হয়ে যায়, আমরা একটু দেখি এটা কীভাবে এখানে করছে। এখন প্রথম ক্ষেত্রে 6 সেন্টিমিটার যখন প্রসারণ করছি সেই ক্ষেত্রে কৃতকাজের মানটা আমরা বের করব। এইটা আমরা একটু বুঝবো, হ্যাঁ এটা একটু খুবই স্পেশাল, দেখো নিয়মটা একটু খেয়াল করো। প্রথম ক্ষেত্রে 6 সেন্টিমিটার যখন প্রসারিত করছি তখন কৃতকাজের মান কত হবে? 6 সেমি থেকে 0.06 মিটার। এখন ½ k(x2² -12k(x1²) লিখলাম, সেই হিসাবে আমরা লিখলাম এই জায়গার মধ্যে। এখন কে এর মানটা দেওয়া আছে। হ্যাঁ অঞ্জনা কিছু বলতেছে মনে হয়, আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা সরি, কি বলতেছে অঞ্জনা একটু দেখি। স্যার এটা কোন অধ্যায় পড়াচ্ছেন? আচ্ছা কাজ শক্তি ক্ষমতা, অঞ্জনা কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছি প্রথম পত্রের প্রথম অধ্যায়। অঞ্জনা একটু কথা বলো, শুনতেছো আমার কথা? কাজ শক্তি ক্ষমতা। ওকে ওকে থ্যাংক ইউ। ওই যে নোটগুলো একটু মিস করছো তো সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে দেখো। আচ্ছা এরপরে নতুন একজন ফ্রেন্ড জয়েন করছো আমাদের এখানে, তার নাম হচ্ছে গিয়ে নাফসি। হ্যাঁ নাফসি, যাই হোক কিছু একটা হবে। নাফসি তোমার ক্যামেরা অন আছে, একটু অফ রাখলে ভালো হতো, ক্যামেরাটা অন অফ করতে হবে। হ্যাঁ রুনা তোমার ক্যামেরা অন অফ করার চেষ্টা করো। ওকে তাহলে দেখো আমরা এই যে x2 হচ্ছে পরবর্তী স্মরণ 0.06 মিটার, x1 হচ্ছে প্রাথমিক স্মরণ। প্রাথমিক স্মরণটা কি? আসলে একটা স্প্রিং যখন, আমি তোমাদের একটু যদি বুঝাই তাহলে বুঝতে ইজি হবে। আমি একটু স্প্রিংটা একটু এঁকে তোমাদের দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে একটা স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। হ্যাঁ এখন স্বাভাবিক অবস্থা থেকে আমি টান দিছি, দেখো টান দিছি নিচের দিকে, টেনে লম্বা করছি 6 সেমি। তাহলে এই জায়গাটা স্বাভাবিক অবস্থা ছিল, সাম্যাবস্থা। সাম্যাবস্থায় এক্স এর মানটা 0 থাকে, মনে রাখবা। তারপর আস্তে আস্তে এক্স এর মানটা বাড়ে, স্মরণটা হয় কতটুকু, এটা হচ্ছে xi প্রাথমিক স্মরণ। হ্যাঁ xi প্রাথমিক স্মরণ। হ্যাঁ তারপর এই জায়গাটা হচ্ছে শেষ অবস্থার স্মরণ, xf বলতে পারি, সেটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। মনে রাখবা সাম্যাবস্থা মানে আমাদের এই স্প্রিং যখন তোমার শিথিল অবস্থা থাকে তখন আমাদের সাম্যাবস্থায় বিরাজ করে। সাম্যাবস্থায় আমাদের স্মরণটা 0 হয় সবসময়, এই জন্য আমাদের xi-টা 0 হবে এই ক্ষেত্রে। আর যেহেতু আমি টান দিছি 6 সেমি নিচে নামছে, এই 6 সেমির এই অংশটা হচ্ছে পরবর্তী xf, পরবর্তী স্মরণ। xf এর মানটা 6 সেমি হবে, xf বা পরবর্তী x2। রিয়াদুল বুঝছো? সবাই কি বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক নিয়ম। সাম্যাবস্থা এই জায়গাটা বলে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থার জন্য 0 হয়, বুঝছো? এবার রেসপন্স করো। থ্যাংক ইউ। এই জন্য xi-টা 0, xi বলতে x1টা 0, x2টা হচ্ছে 6। তো এখানে জাস্ট মানটান বসা দিচ্ছে, মানটা পাইছে 0.45 জুল। অর্থাৎ প্রথম 6 সেন্টিমিটার টান দেওয়ার ফলে কৃতকাজের মান 0.45 জুল। বুঝছো? একটু রেসপন্স করো, বাকিরা কথা বলো, বাকিরা একটু কথা বলো। আচ্ছা এবার তাহলে বাচ্চারা পরবর্তী 6 সেমি চিন্তা করো। পরবর্তী 6 সেমি মানে এখান থেকে আরও টান দিবা, আরও টান দাও, এখানে
6 সেমি, এটাও 6 এটাও 6, হ্যাঁ সেম কিন্তু খেয়াল রাখবা, আগেরটাও 6 সেমি, এখানেও কি 6 সেমি। এখন দেখো তো যখন এই জায়গায় 6 সেমি হবে তখন আদি অবস্থা কোনটা? আদি অবস্থা কিন্তু এটা, তখন এটা হবে সেক্ষেত্রে xi। হ্যাঁ পরবর্তী 6 সেমির জন্য কি হবে? পরবর্তী 6 সেমির জন্য এটা হবে xi, তখন xi মানটা কত? 6 সেমি, বুঝছো? রেসপন্স করো দ্বিতীয় অংশের। আচ্ছা এটা হচ্ছে ধরি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই তিনটা অংশ। হ্যাঁ তো ও এ অংশে প্রাথমিক সরণ xi 0 আর পরবর্তী সরণ xf 6, আর এ বি অংশে প্রাথমিক সরণ হচ্ছে xi 6, পরবর্তী সরণ কত হবে বলো তো? x 12 হবে সরণ। এইখান থেকে এতটুকু তো 12 কেন হবে? আমি কি ওখান থেকে আসি? যোগ হবে না সমবস্থায়। আচ্ছা আমরা কি পরবর্তী, ও আচ্ছা সরি আমি তো ভুলে গেছিলাম। ওকে সরি মিস্টেক, আমি তো এখান থেকে হ্যাঁ সরি এখান থেকে নিতে হবে, আমার তো খেয়াল ছিল না। ওকে হ্যাঁ এখানে এতটুকু হচ্ছে আমার 6, এতটুকু 6 আর ওইখান থেকে 6, এই দুইটা যোগ করলে কত হয়? 12। তাহলে আমাদের xf প্রাইম 12 সেমি। থ্যাংক ইউ সো মাচ, আমার খেয়াল ছিল না তো এই জন্য আর কি মিস্টেক হলো। বুঝতে পারছো সবাই? 12ই হবে। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য। সবাই একটু কথা বলো। সাম্যাবস্থা থেকে আমরা টান দিলাম আর কি, মোট কতটুকু আছে এটা হইলো, তাহলে 12 সেমি। এখানে আপনার যেহেতু দ্বিতীয়বার প্রসারিত দ্বিতীয়বার হয়েছে তাহলে 6 হবে না 12 হবে? বুঝি নাই কি বললা? যেহেতু দ্বিতীয়বার প্রসারিত হয়েছে তাহলে তো 6 সেন্টিমিটার হবে, মানে আমাদের এই যে সাম্যাবস্থা থেকে আমি বলি, এদিকে স্প্রিং একটা এদিকে স্প্রিং দুইটা না, সাম্যাবস্থা থেকে আমরা যখন ইয়া করছি কি জানি বলে, দাঁড়াও পরবর্তী অংশ দেখাচ্ছি। সাম্যাবস্থা থেকে আমরা যখন হিসাব করছি বা নিচের দিকে যখন গেছি, একটু খেয়াল রেখো বিষয়টা, আমরা যখন সাম্যাবস্থাটাকে বলো স্যার এখানে তো বলে দিইনি যে সাম্য অবস্থা থেকে স্প্রিংকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার, প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করতে বলছে, পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার। হ্যাঁ সাম্য অবস্থাতে বলে দিই, মানে আমাদের সাম্যাবস্থা থেকেই যায়, বলে না যদিও সাম্যাবস্থা থেকেই এটা কাউন্ট হয় সবসময়, সরণটা সাম্যাবস্থা থেকেই আসে। এই জায়গায় স্প্রিং দুইটা হইলে ঠিক আছে যে 6 সেন্টিমিটার, ওই জায়গায় একটা স্প্রিং এর কথাই বলছে, প্রথমে 6 সেন্টিমিটার পরে 6 সেমি করছে, পরে আরো 6 সেন্টিমিটার, এইজন্য 12 সেন্টিমিটার আছে। আর যদি দুইটা স্প্রিং বলতো যে আলাদা তাহলে 6 সেন্টিমিটার, হ্যাঁ সেক্ষেত্রে আলাদা হইতো, সেটা হইতো মানে ওকে আমার একটার জন্য আমাদের যা শুরু থেকেই কাউন্ট হচ্ছে আর কি। ওকে তাহলে দেখো তো আরো 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স। কে তো হচ্ছে আমাদের কি ও যেটা এক্স বলতে কি, এক্স বলতে 6 6 12 বা মিটার নিলে হবে এত, তো উত্তর আসবে 1.35 জুল। তো দেখো আমাদের এই দুইটা অংশে কিন্তু সমান আসে নাই, দেখো বুঝতে পারলা কিনা? প্রথম দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য কাজের পরিমাণ সেম নয়, এবার বুঝতে পারছো? আচ্ছা আমি একটু রিয়াদুলের প্রশ্নটা আগে নিই, তারপর রুনক তোমার প্রশ্ন নিই। রিয়াদুল বলো তো আবার কি বলছিলা প্রথমে? ক্ষেত্রে আপনাদের সরণ আপনার 0.06 সেন্টিমিটার। না বলি শোনো, ওটা আমি জাস্ট বলি শোনো, আসলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা 6 মিটার সরাইছি, কিন্তু কাজ বের করার জন্য স্প্রিংয়ের সাম্যাবস্থা থেকে মোট কতটুকু সরে আসছে সেই অবস্থাটা নিতে হয় ওই স্প্রিংটার জন্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা তো 6 সেন্টিমিটার সরাইছি, ঠিক আছে, এখন কত হচ্ছে কাজ বের করতে গেলে আমার তো আসলে স্প্রিংটা তো সাম্যাবস্থায় ছিল, এখানে স্প্রিং তো সাম্যাবস্থা এখানে ছিল না, তো সাম্যাবস্থা থেকে তার কতটুকু শক্তি ক্ষয় হচ্ছে, সাম্যাবস্থা থেকে সে কতটুকু কাজ করতেছে সেই হিসাবটা কাউন্ট হবে দ্বিতীয় অংশ। এই জন্য মোট দূরত্বটা নিয়ে আমার সরণ নিয়ে কাজ করতে হবে। রিয়াদুল এটা আমাকে জানাও, তুমি কি বুঝতেছো কিনা? তুমি যেটার কথা বলছো যে তুমি যে বলছো 6, তোমারটাও ঠিক আছে, আরো ওইখান থেকে আবার যে জায়গা থেকে দ্বিতীয়বার 6 সেন্টিমিটার সরছে ওইটা আবার মাইনাস করছে। তুমি যে বলছো 6 সেন্টিমিটার সরণ ওইটাও ঠিক আছে, ভুল না, তো এই জায়গায় অঙ্কের নিয়ম যেটা ওইভাবে করতে হবে। একটা স্প্রিং যেতে জন্য তুমি দেখো যে
12 থেকে 6 বিয়োগ করছে, তার মানে এ বি এর দূরত্ব মানে সরণটা বের হয়ে গেছে। 12 থেকে 6 বিয়োগ করলে এ বি সরণ 6 হয়, মানে 6 সরণ হয়, ঠিক আছে। স্যার বলছি স্যার, মানে ওটা আসছে স্যার মূলত 12 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, পরে 6 সেন্টিমিটার নিয়েছে না, 6 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার মানে মাইনাস করে দিয়েছে, এটাই পরে 6 সেন্টিমিটার থাকছে। ওইটাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা হইলো, তো আমাদের কি না সমান নয়, এটাই আর কি মনে রাখবা, শেষ। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এখন হয়তো এটা একটু বুঝতে অনেকের প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে মেনটেন করে নিও। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, একটু ওয়েট করো, দেখি পরবর্তী প্রশ্ন। দেখো, আমাদের জাস্ট একটা প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নটার মধ্যে আমাদের জাস্ট বলছে যে ছাদে ওঠার ক্ষেত্রে কাজের পরিমাণ বের করতে হবে। মই দিয়ে ছাদে উঠছে আর কি। এখন আমি তোমাকে বুঝাই, একজন মানুষ মই দিয়ে ছাদে উঠছে, মই দিয়ে ছাদে উঠলে আনুভূমিকের সাথে কোণ হচ্ছে 60 ডিগ্রি কোণ। 5 মিটার দূরে একটা মই আছে, একটা মই দিয়ে একটা মানুষ ছাদে উঠছে। তো এখানে মইটার দৈর্ঘ্য 5 মিটার, আর হচ্ছে গিয়ে ছাদ যে উঠছে, ছাদ হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি কোণে আর কি ছাদে উপরে উঠছে। এখন আমাদের এখানে বলছে যে কাজের মান বের করতে হবে। তো এখন আমরা একটু এটা চিত্রটা যদি বুঝি তাহলে সহজে বুঝতে পারবো। খেয়াল করো যে আমাদের এই যে বিষয়টা, এখানে তোমার বস্তুটা মানুষ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই যে মই হচ্ছে যেটা মই, যেটা এস দিয়ে প্রকাশ করা, এই মইটা যখন ঠেলা মারছে এটা ছাদ, তখন এই মইয়ের দূরত্ব হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের মই। কথা বুঝছো? রেসপন্স করো, এটা 5 মিটার দৈর্ঘ্যের মই। আর এই মইটা যখন ঠেলা মারছে ছাদের সাথে, তখন এক্সের সাথে, এক্স অক্ষের সাথে বা মাটির সাথে কোণ হচ্ছে 60 ডিগ্রি। বুঝছো কিনা আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, সবাই একটু কথা বলো, সবাই কি বুঝতেছো? আচ্ছা, তো এটা হচ্ছে সরণ যায় দিকে, আর বল উপরের দিকে কাজ করবে। বল সবসময় কি উপরের দিকে কাজ করবে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর বল কাজ করছে, কারণ মানুষ উপরে উঠতেছে না, উপরে উঠার সময় কি বলটা উপরের দিকে কাজ করে, সরণ হচ্ছে এটা। তো সরণ আর বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই কোণটাই লাগবে আমার। কাজের সূত্র হচ্ছে W=F(s) cos θ। F মানে mg, উপরে নিচে mg আসে। তা কোণের মান কিন্তু এখানে দেওয়া নাই, দেওয়া আছে 60 ডিগ্রি। তো 90 থেকে বিয়োগ করতে হবে। এইবার দেখো অঙ্কটা বুঝছো কিনা, শেষ। কোণের মানটা হচ্ছে এটা, কারণ কি Fs cos θ, তো Fs cos θ, থিটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে থিটা। এটা হচ্ছে আনুভূমিক কোণ। 90 থেকে 60 বাদ দিলে 30 পাওয়া যায়, এটা হচ্ছে সেগুন কোণ। আর আমাদের এই ভর, বস্তুর ভর কিন্তু হচ্ছে গিয়ে তোমার ওই যে আমাদের মানুষের ভর দেওয়া আছে 20 কেজি, সরি মানুষের ভর না, আমাদের এখানে আসলে পুরোপুরি উদ্দীপকটা পড়লে বুঝতে পারতাম ভর যোগ করছে কেন। মানুষের ভর 60 কেজি, আর এখানে 20 কেজি ভরের বোঝা নিয়ে মানুষটা আকাশে উঠছে বা ছাদে উঠছে। মানুষের ভর যেহেতু 60 কেজি আর 20 কেজি ভরের বোঝা নিয়ে উঠছিল, তাহলে মোট ভর যোগ হবে 60 যোগ 20 80 হবে, এই জন্য এখানে যোগ করছে। কথা কি বুঝতে পারছো? দেখো বুঝতে পারলা কিনা। আর বাকি মান টান বসা দিছে, হয়ে গেছে উত্তর। রেসপন্স করো, বুঝতে পারলা কিনা, কথা বলো। সবাই বুঝতে পারছো? সবাই রেসপন্স করো, বাকিরা কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশের মধ্যে আমরা জাস্ট এটা আমরা দেখাবো না, এটা মোটামুটি পারবা। এটাও Fs cos θ মধ্যে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এর পরবর্তী আমাদের সৃজনশীল যেটা, সেটাও পারবা। এটাও তোমার আনত কোণ দিয়ে আর কি। আমি এই দুইটা দেখা দিব, তারপর ক্লাস সেভ করব পরবর্তী অংশগুলো করার জন্য। এই দুটো দেখা দিব না, পারবা? সহজ আছে, জাস্ট দুটো সমাধান দেখলেই পারবা। আমি কি দেখা দিব নাকি নতুনটা যাবো? আমাদের তো পড়তে হবে না, তো আমি এটা দুটো স্কিপ রাখি, এগুলো তোমরাই পারবা। একটু রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, আমি একটু জাস্ট দেখায় দিই, দেখো এইভাবে জাস্ট হিসাব অনুযায়ী কাজ হবে। দেখবা বল আর সরণের মধ্যবর্তী কোণ বের করবো, আবার 90 থেকে বিয়োগ করে সেম পারবা, আগের মতোই জাস্ট যোগ হবে। আর এরপরে পরবর্তী প্রশ্নটাও সেম, মই বেয়ে নিচ থেকে উপর উঠতেছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমাদের এখানে বলের বিরুদ্ধে কাজ বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এইচের মানটা বের করবো, এইচের মানটা আমাদের বের করতে হবে। এখানে আমার ওই পিথাগোরাসের সূত্র দিয়ে, পিথাগোরাসের সাইন কোণ দিয়ে এইচের মান বের করছে।
এইচ এর মান বের করে MGH দিয়ে করছে, এটাই হচ্ছে আমার কাজের মান। এটা আশা করি বুঝবা, তেমন কঠিন কিছু না। ভরের মান যোগ করছে, এইচ এর মানটা বের করছে। আমাদের এখানে সাইন থিটা দিয়ে কি কাজ করলে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এই যে BC, আর অতিভুজ হচ্ছে কি লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এই যে BC, আর অতিভুজ হচ্ছে আমার কি এই যে AB। তো সেখান থেকে আমাদের যে লম্বটা সেই BC না, আমাদের AB মান লাগবে। যাক, আমরা তো একটু ভুল বলতেছি, এটা আমাদের সাগর কি লবণ আছে না, হ্যাঁ লম্ব, এটা তো ভূমি লম্ব অতিভুজ। তো আমাদের এখানে AB বের করছে, AB বের করার জন্য সাইন করছে, সাইন 30 ডিগ্রি ইউজ করছে। তো আমাদের AB হচ্ছে কি ভূমি মানটা বের করব। তো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই, এখানে তো আসলে আমাদের এখানে একটু মিস্টেক, সরি আমাদের এই কোণটা 30 ডিগ্রি কোণ, 30 আমি 60 ডিগ্রি ধরতেছি। 30 ডিগ্রি কোণের জন্য লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে এটা, 60 ডিগ্রি ধরছি বলে 30 ডিগ্রি হবে, হ্যাঁ, কারণ এই কোণটা তো আমরা এই কোণটা খেয়ালই করিনি, আমি দেখতেছি না এই জন্য আর কি। যাক, এই কোণের জন্য আমার লম্ব হবে AB, আর এটা হবে তোমার উচ্চতা AC। তো AB বের করবো, AB বের করলাম 10, তারপর যে আমাদের এখানে যোগটা করে দিলাম, হয়ে গেল, কাজ শেষ। বুঝছো কিনা আমাকে জানো, হ্যাঁ তাড়াতাড়ি বলো, বুঝতে পারছো এতটুকু? সবাই একটু কথা বলো। আচ্ছা, তো আমি শর্টকাটের মধ্যে মোটামুটি যেগুলো আমাদের সহজ টাইপের ছিল সেগুলো আমরা মোটামুটি সলভ করে ফেললাম এই ক্লাসের এই লিঙ্কে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিখ্যাত ফিজিক্স ক্লাসে এই মুহূর্তে আমরা একটা সুপার স্পেশাল বিখ্যাত চ্যালেঞ্জিং টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আর এটা কাজ শক্তি ক্ষমতা প্রতিটা বছরই একটা না একটা প্রশ্নে হয় গতে অথবা গহতে এই অঙ্ক আসছেই, সেটা হচ্ছে বিখ্যাত কুয়ার অঙ্ক। আর প্রত্যেকটা বাচ্চাদের সবচেয়ে ভয়ঙ্কর যে টপিক সেটা হচ্ছে কুয়ার অঙ্ক। কুয়া থেকে পানি তুলতে গিয়ে কুয়া নষ্ট হয়েছে, পানি তুলতে কুয়ার কত সময় লেগেছে, কুয়ার ক্ষমতার মান কত, এইগুলো প্রতি বছরই আমাদের পরীক্ষা এসে থাকে। আজকের একটা চমৎকার সূত্রের সাহায্যে, জাস্ট একটা চমৎকার সূত্রের সাহায্যে আমরা কুয়া সংক্রান্ত যত টাইপের প্রশ্ন আছে, যত রকম ঘোরা পেঁচা প্রশ্ন হয়, একবারে জাস্ট দেখব, আর আমরা মোটামুটি এই অধ্যায়টা পুরো শেষ করে ফেলবো ইনশাল্লাহ আজকে। তো কুয়ার অঙ্কর মাধ্যমেই আমাদের এই কাজ শক্তি ক্ষমতার সর্বশেষ যে টাইপ সেটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, যেখানে আমাদের ক্ষমতা নির্ণয় করতে হয়, কর্মদক্ষতা বের করতে হয়, এগুলো আমাদের আলাদা রিলেটেড প্রশ্ন। তবে কুয়ার অঙ্কটাই মেন, পরীক্ষাটা বেশি আসে, এটা পারলেই মোটামুটি এই অধ্যায়টা ভালো করে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চলো শুরু করি। কুয়ার অঙ্কের ম্যাথগুলো সলভ করতে গেলে আমাকে 3টা স্পেশাল নিয়ম মনে রাখতে হবে। এ একটা নিয়ম এবং নিচে একটা নিয়ম। এই 3টা নিয়মেই আমার সকল কুয়ার অঙ্ক কমপ্লিট ইনশাল্লাহ। এখন যত ঘোরায় পেঁচায় প্রশ্ন হোক, কুয়ার অঙ্ক এই 3টা নিয়মের মধ্যে তুমি পারবো ইনশাল্লাহ। তো আমার কথা কি বুঝতে পারছো কি, তোমাকে জানাও। আচ্ছা, তাহলে চলো আমরা এখন কুয়ার অঙ্কটার যেই স্পেশাল মারাত্মক অংশ সেটা আমরা সলভ করার চেষ্টা করি। কুয়ার অঙ্কটার জন্য আমাকে 3টা চিত্র শিখতে হবে, আর এই 3টা চিত্র দিয়ে পরীক্ষা যে কোনো একটা চিত্র থেকে প্রশ্ন হয়। তো আমি তোমাদেরকে জাস্ট সূত্রটা একবার দেখাই, সূত্রটা এখন মুখস্থ করতে হবে না, একটু পর 3টা চিত্র দেখাইলে সূত্র তোমার মুখস্থ এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। অঞ্জনা মুশফিক জয়েন করছো ঝাঁকানাকা স্পেশাল ক্লাসে। এটা হচ্ছে আমাদের কুয়ার অঙ্কের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। তো শুরু করি। কুয়ার অঙ্ক করার জন্য প্রথম সূত্র মুখস্থ করো, W=mgx। সূত্রের কোন রাশির পরিচয় কি সব লিখছি, এবং এগুলো বুঝতে চাইলে তোমাকে চিত্র বুঝতে হবে। একটু পর আমি চিত্র এঁকে সব বুঝাবো, জাস্ট একটু মুখস্থ করো। W=mgx এভাবে মুখস্থ করবা। এখানে জি বলতে আমরা সবাই জানি অভিকর্ষ ত্বরণ, এম বলতে বোঝায় ভর। কিসের ভর? যতটুকু পানি তুলতে হবে। তো এখানে একটু সুন্দর করে লিখছি, যতটুকু পানি খালি করতে হবে বা কুয়া থেকে তুলতে হবে ততটুকু পানির ভরের পরিচয় এম। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো, সবাই কথা বলো। আচ্ছা, এরপরে এক্স। এই এক্সটাই সবচেয়ে জঘন্য রকম বিষয় কুয়ার অঙ্কে। এক্স হচ্ছে ভর কেন্দ্রের সরণ। পোলাপাইন বাচ্চারা খেয়াল রাখবা, এই এক্সের মান বের করতে গিয়েই সকল বাচ্চারা ভুল করে, পরীক্ষায় 0 পায়। আমি আবার বলতেছি, এই এক্সের মান বের করতে গেলেই
সকলের মাথায় হাত, কারণ এই এক্সের মান বের করাটাই চ্যালেঞ্জিং। আজকে ক্লাসে 3টা চিত্রের মাধ্যমে এক্সের যত ঘুরায়া পেঁচায়া জিলাপির মতো রসকসের প্যাচ দেয় এই অঙ্কে সব শিখাবো ইনশাল্লাহ। জাস্ট 3টা চিত্র আর এটা পানি ভাত, ইনশাল্লাহ দেখবা কত সহজে আমরা কোন অঙ্ক করতে পারি। এই ভরকেন্দ্রের সরণটা আমাকে 3টা চিত্রে শিখতে হবে। এই হচ্ছে প্রথম সূত্র। সবাইকে সূত্রটা বুঝতে পারছো কিন্তু আমাকে জানা, মুখস্থ করো, একটু পর আমরা প্র্যাকটিস করলে সব বুঝবো। আচ্ছা, এবার চলো নেক্সট পরবর্তী অংশ 2 নাম্বার। 2 নাম্বার সূত্র হচ্ছে W পাই আর স্কোয়ার এইচ রো ইন্টু জি ইন্টু ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রের সরণ মানে হচ্ছে এক্স এর মান। তো এখানে পাই তো পাই 3.1416, আর হচ্ছে কি যেই কুয়া লেখা থাকবে সেই কুয়াটা দেখতে বৃত্তাকার ধারণা করা হয় সিলিন্ডার শেপের, সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ আসবে। তো কুয়ার ব্যাসার্ধের মানটা দেওয়া থাকবে পরীক্ষা। কথা কি বুঝছো? এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও, রেসপন্স করো। থ্যাংক ইউ। আর এইচ বলতে বোঝায় যতটুকু পানি খালি করতে হবে ততটুকু পানির উচ্চতা। তুমি যতটুকু পানি তুলে ফেলে দিবা বাহিরে, ঠিক ততটুকু পানি কতটুকু উচ্চতার মধ্যে কাজ করছে সেই এইচের পরিচয় এটা। এটা আমি একটু পরেই চিত্র দিয়ে বুঝাবো ইনশাল্লাহ। এরপরে রো হচ্ছে পানির ঘনত্ব, যেটা 1000, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, আর ভরকেন্দ্রের সরণ তো আমি বলছি একটু পরে, 3টা চিত্রটা বুঝাইলে ভরকেন্দ্রের সরণ বুঝতে পারবা। আমরা মূলত পরীক্ষাতে এই সূত্র দিয়েই প্রতিটা অঙ্ক করব। W পাই আর স্কোয়ার এইচ রো জি ভরকেন্দ্রের সরণ মুখস্থ করো। W পাই আর স্কোয়ার এইচ রো জি ভরকেন্দ্রের সরণ। W পাই আর স্কোয়ার এইচ রো জি ভরকেন্দ্রের সরণ। এইভাবে মুখস্থ করো, কয়েকবার খাতা লিখো, সূত্র একবারে পানির মতো সহজে মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পারছো আমি যা বলছি? ক্লাসে বাকিরা রেসপন্স করো, বাকিরা বুঝতে পারছো? 25 ব্যাচ রেসপন্স করো দ্রুত, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড। আচ্ছা, যেমনি হোক আমি এটা শর্ট করে লিখছি। এখন 3 নাম্বারটা সবচেয়ে চ্যালেঞ্জ, এটার জন্যই আমাদের ভরকেন্দ্রের সরণটা সবচেয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়ে। 3 নাম্বারের যেই নিয়ম সেটা হচ্ছে আমরা যখন ভরকেন্দ্র বের করে ফেলবো সেই ভরকেন্দ্রকে আমরা কুয়ার মুখ পর্যন্ত তুলে একবারে বাহিরে ফেলে দিব। এটা খুবই চ্যালেঞ্জিং একটা টেকনিক্যালি কথা। এই টেকনিক্যালি কথার জন্যই কুয়ার অঙ্কটা অনেকে পারে আবার অনেকে পারে না। 3 নাম্বার টেকনিক কথাটা হচ্ছে আমরা যখন ভরকেন্দ্র বের করব, কুয়ার অঙ্ক যখন করতেছি ভরকেন্দ্র বের করতে হবে, ভরকেন্দ্রের সরণটা বের করব যখন, তো ভরকেন্দ্র যখন বের করব ভরকেন্দ্রটাকে আস্তে 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 কুয়ার যে মুখ আছে উপরে সে মুখে উঠাবো, মুখ পর্যন্ত তুলব, তোলার পরে সেটাকে বাইরে ফেলে দিব। এটা হচ্ছে 3 নাম্বার স্পেশাল কথা। ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলে বাইরে ফেলে দিতে হবে, তাহলেই আমাদের ভরকেন্দ্রের সরণের মান বের হয়ে যাবে। আমি আবার বলতেছি, আমরা যখন ভরকেন্দ্র বের করব, কুয়ার ভরকেন্দ্র যতটুকু পানি বের করব অতটুকু মানে যতটুকু পানি ফেলে দিব অতটুকু পানির ভরকেন্দ্র যখন বের করব সেই ভরকেন্দ্রকে আস্তে 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 কুয়ার মুখ পর্যন্ত তুলব, এরপরে সেই ভরকেন্দ্রকে বাইরে ফেলে দিব, তাহলেই ভরকেন্দ্রের সরণ এক্স এর মান বের হয়ে যাবে। কথা কি মোটামুটি বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন 3টা স্পেশাল চিত্রের মাধ্যমে ভরকেন্দ্র বুঝি, ভরকেন্দ্রের সরণটা বুঝে ফেলি, আমার পুরো অধ্যায় কমপ্লিট ইনশাআল্লাহ। তো এখন আমরা 3টা চিত্র আঁকবো। এই 3টা চিত্রে যে কোনো একটা চিত্র পরীক্ষাতে আসে, এটা কনফার্ম ইনশাআল্লাহ, অবশ্যই কনফার্ম, প্র্যাকটিস করলে সব প্রমাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো, প্রথম চিত্র, চিত্রের নাম আছে, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এই চিত্রগুলোর সব নাম আছে, নাম অনুযায়ী চিত্র আঁকা শিখতে হবে, বুঝতে হবে। তো চলো আমি একটু একটা সুন্দর পেজ নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। 3টা চিত্রের মাধ্যমে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। একটু ওয়েট করো, আমি একটু নতুন একটা পেজ বের করি। একটু ওয়েট, আমি একটু গুছিয়ে এটা রেডি করতেছি। ওকে, তো আমরা চলে আসছি এই ক্লাসে। এই মুহূর্তে আমরা এখন চিত্রগুলো নিয়ে আলোচনা করব।
প্রথম চিত্রের নাম। যা চিত্র বুঝতে পারলে অঙ্ক সব বুঝবা। একটা চিত্র বুঝা দিই, বাকি অঙ্কগুলো আমি করতে পারবা। যা চিত্রটা বুঝে নাও। 1 নাম্বার চিত্রের নাম। এক নাম্বার চিত্রের নাম হচ্ছে পরিপূর্ণ কুয়া। পরিপূর্ণ কথা বুঝবা, হ্যাঁ, খেয়াল রাখবা। পরিপূর্ণ কুয়া। পরিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা বা সবটুকু খালি করা। সবটুকু খালি করা। আচ্ছা, আমি আসলে এটা নোটে লিখতে পারি নাই, যাই হোক একটু মনোযোগ দাও। পরিপূর্ণ কুয়া সবটুকু খালি করে, এটা হচ্ছে প্রথম চিত্র। সবাই কি বুঝতেছো আমার কথা? একটু আমাকে জানাও। একবার বেসিক শিখো, বাকিটা আমি পারবা, সৃজনশীল প্র্যাকটিস করতে পারবা। এবার একটা কুয়া আমরা আঁকবো, চলো কুয়া আঁকি। আচ্ছা, এ হচ্ছে মনে করো একটা কুয়া, আমি একটু উপরে নিই। হ্যাঁ, এ হচ্ছে একটা কুয়া। কুয়া দেখতে তো মোটামুটি গোলাকার শেপে হয়। কুয়া আমরা আঁকলাম, এ হচ্ছে আমাদের কুয়া। আচ্ছা, এখন এই কুয়াটা পরিপূর্ণ মানে কুয়ার একবারে মুখ থেকে শুরু করে, তো মুখ, তাই না? কুয়ার মুখ থেকে শুরু করে সবগুলো কি পানি দ্বারা পরিপূর্ণ। কথা বুঝছো? কথা বলো। আমাদের এখানে সবগুলোতেই পানি, এমন কোনো জায়গা নাই যে কুয়াতে পানি নাই, সব জায়গাতেই পানি। মানে সম্পূর্ণ কুয়াটা পানি দ্বারা পরিপূর্ণ, এটা হচ্ছে পরিপূর্ণ কুয়া, সবটুকু পানি ফেলে দিব। এটা হচ্ছে প্রথম স্পেশাল নিয়ম। কথা কি বুঝতেছো? রেসপন্স করো, কথা বলো। বুঝতে পারছি। আচ্ছা, মনে করো এই সম্পূর্ণ উচ্চতা হচ্ছে h, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে h। এটা h ধরলাম। h এর মান মনে করতেছি 12, মনে করলাম 12 মিটার। আমার যে কুয়াটা আছে সেটা কি 12 মিটার। আচ্ছা, এখন আমরা মেইন কাজে আসি। মেইন কাজ কি? ভর কেন্দ্র বের করব। ভর কেন্দ্র হচ্ছে ঠিক মাঝামাঝি। খেয়াল রাখবা, আমরা প্রথমে চিন্তা করি এই কুয়াটা তো পরিপূর্ণ আছে। আচ্ছা, কুয়াটার পরিপূর্ণ অবস্থায় দেখতে পেলাম। আমরা খালি করব কতটুকু? আমরা কি এতটুকু খালি করব, নাকি অর্ধেক খালি করব, নাকি পুরোটা খালি করব বলো তো? কুয়া খালি করব কতটুকু? এক্সেলেন্ট, ভেরি গুড, পুরোটা খালি করব। 25 ব্যাস। খেয়াল রাখবা কথা কি বলতেছি, আমরা সম্পূর্ণ কুয়াটাই খালি করব। তো এখন যতটুকু কুয়া খালি করতে হবে, প্রথম কাজ অতটুকু অংশ তুমি হাইলাইট করবা। হাইলাইট মানে মার্ক করবা। তো এটা পেন্সিল দিয়ে মার্ক করতে পারো এরকমভাবে, এই যে এরকমভাবে মার্ক করবা। যতটুকু কুয়া খালি করবা পেন্সিল দিয়ে একটু গাঢ় করবা, এরকম গাঢ় করলাম। আচ্ছা, এটা পেন্সিল দিয়ে করবা, গাঢ় করলাম। এখন এই সবটুকু পানির ভর কেন্দ্র বের করবো আমরা। সবাই তোমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা? যেহেতু সবটুকু পানি ফেলে দিবা, সবটুকু পানি মার্ক করছি, এখন সবটুকু পানির ভর কেন্দ্র বের করব। 25 ব্যাচ কথা বলো, সবটুকু পানির ভর কেন্দ্র কেমনে বের করতে এখন শিখবো। 25 ব্যাচ বুঝতে পারছো? কথা বলো। 25 ব্যাচ সবাই কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে সবটুকু পানির ভর কেন্দ্র কোন জায়গা থাকে? ভর কেন্দ্র কোথায় থাকে জানো? মাঝখানে, ঠিক মাঝখানে। তো এই যে সবগুলো পানির মাঝখানটা কি? মাঝখানটা যদি মনে করি ঠিক এটা, এখানে একটা গোল্লা দাও, এইটা হচ্ছে সেই ভর কেন্দ্র। কথা কি বুঝছো? এটার নাম ভর কেন্দ্র। সবগুলো পানি মনে মনে এখানে আছে, চিন্তা করো, সবগুলো পানি মনে মনে এখানে আছে, আর এটার নামই হচ্ছে ভর কেন্দ্র। কথা কি বুঝতেছো? আমাকে জানাও। এই লাল বিন্দুর নাম কি? ভর কেন্দ্র। এই ভর কেন্দ্র নিয়ে আমার মূল কাজ, ভর কেন্দ্র। 25 ব্যাস। তোমরা তো চুপচাপ, কথা তো তোমাদের বেশি বলা উচিত, তোমাদের তো কথা কম।
25 ব্যাস বুঝতে পারছো ভরকেন্দ্র কোন জিনিস? ঠিক মাঝখানটাই ভরকেন্দ্র, যতটুকু বের করতে হবে। কথা বলো না কেন? 25 ব্যাসটুকু কথা বলো, বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন এই ভরকেন্দ্রকে কি করতে হবে বলো তো? ভরকেন্দ্রকে নিয়ে কি করব? করছিলাম কি? ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলে বাইরে ফেলে দিতে হবে। আচ্ছা, ভরকেন্দ্র তো পাইছি, এখন ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলো। কুয়ার মুখ তো হচ্ছে এটা, তুলে দাও। তুলতেছো 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 তুলতেছো। আচ্ছা, তো এই যে ভরকেন্দ্রকে নিয়ে কুয়ার মুখ পর্যন্ত তুলতেছি 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 তুলতেছি। তো মনে করো এইখানে ভরকেন্দ্র চলে আসছে। কথা কি বুঝছো এতটুকু? কথা বলো, এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন তুমি দেখো ভরকেন্দ্রকে তুমি কতটুকু উপরে সরাইছো, কতটুকু নিছো, এই হিসাবটা কেমন হবে দেখো। এই সবটা হচ্ছে 12 মিটার। সবটা যদি 12 হয়, খেয়াল রাখো এখানে বুঝে, সবটা হচ্ছে 12, তাহলে এই যে আমার এই পুরোটা হচ্ছে 12, তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমার অর্ধেক। কেন? মধ্যবিন্দু এটা, ভরকেন্দ্র সবসময় মাঝখানে 2 ভাগ করে। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 6, এটা হচ্ছে 6 মিটার। আর এইখান থেকে এতটুকু দূরত্ব তাহলে কত হবে? 6 মিটার হবে। কেন? এই 6 এই 6 যোগ করলে তো 12 মিটার হয়, কুয়ার উচ্চতা পাওয়া যায়। কথা কি বুঝছো? এতটুকু 6, এতটুকু 6, বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো। জি স্যার। বাকিরা কথা বলো, 25 ব্যাস রেসপন্স করো, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমি প্রশ্ন যদি করি, ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলতে কতটুকু তুমি দূরত্ব অতিক্রম করছো, কতটুকু সরণ হয়েছে তোমার? ভরকেন্দ্রে সরছে কতটুকু? ভরকেন্দ্র ছিল এখানে, ভরকেন্দ্র সরছে এখানে, তাই কতটুকু সরছে তারা? ভরকেন্দ্র কতটুকু সরে গিয়েছে? 6 মিটার। স্যার 6 মিটার। ভেরি গুড। এই 6 হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এই 6 মিটারই হচ্ছে কি এক্স এর মান। শেষ অঙ্ক, অঙ্ক শেষ। এটার জন্যই অঙ্ক মেন বিষয়। কথা বুঝছো? এই 6 মিটারই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রকে পাইছি, কুয়ার মুখ পর্যন্ত তুলবা, এরপরে বাইরে ফেলে দাও। এই কুয়ার মুখ পর্যন্ত তুলতে কতটুকু সরছে ভরকেন্দ্র? যতটুকু সরছে অতটুকুই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তার মানে এটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ এক্স। বুঝছো? কথা বলো। জি স্যার। শেষ। এটা বুঝতে পারলেই আমার পুরো ক্লাস শেষ। ভালো করে ভরকেন্দ্রের সরণ। আচ্ছা, এখন এইটা প্রথম চিত্র গেল। প্রথম চিত্রে জাস্ট ভরকেন্দ্রের সরণ কোনটা হবে, ঠিক উচ্চতাকে 2 ভাগ করো, 2 ভাগ করলে অর্ধেক ভাগ যেটা সেটাই হবে তোমার এক্সের মান। এটা হচ্ছে সম্পূর্ণ কুয়া পরিপূর্ণ খালি করার ভরকেন্দ্রের সরণের মান। এখন আমাদের 20 মিনিট সময় আছে, ইনশাল্লাহ আমরা বেসিকটা শিখে নিই। এখানে কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। প্রশ্ন আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যখন এই সূত্রের মধ্যে ভরকেন্দ্রের সরণ পাইছি, তো আমরা এইচ এর মান বের করতে চাই। এইচ এর মান কেন বের করব? যতটুকু পানি খালি করতে হবে ততটুকু পানি উচ্চতা। আচ্ছা, পানি খালি করছি কতটুকু বলো তো? এই পায়ের মান তো জানি, আর এর মান দেওয়া থাকবে, যে এর মান মুখস্থ, রো এর মান মুখস্থ, ভরকেন্দ্রের সরণ তো পাইছি। এইচ এর মানটা এখন বের করি। যতটুকু পানি খালি করতে হবে ততটুকু পানি উচ্চতা। এখন তুমি বলো পানি খালি করছো কতটুকু? সবগুলো পানি খালি করছো না? না না, 6 সেন্টিমিটার না, পানি খালি করছি, সবগুলো পানি খালি করছি, সবগুলো। আমি তো অর্ধেক পানি, 12 মিটার হবে। গুড, 12 হবে, কারণ আমি সবগুলো পানি খালি করছি, সবগুলো। ভরকেন্দ্রের সরণ তো হচ্ছে শুধু এক্স, এটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু সবগুলো পানি তো নিয়ে কাজ করছি, তাই না? তো সবগুলো পানির মোট উচ্চতা কত? 12। সবগুলো পানির মোট উচ্চতা কত? 12। তো আমার এইচ এর মান হবে 12। এখানে তখন এইচ এর মান কত হবে? 12। এবার বুঝতে পারছো? এইচটাও খুব চ্যালেঞ্জ, এইচটাও বুঝতে হবে, অনেকে এইচও ভুল করে। কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের যতটুকু পানি, হ্যাঁ রিয়াদুল বলো।
ভর কেন্দ্রের যে সরণটা এটাতে কি দিয়ে প্রকাশ করা হয়? এটা x দিয়ে প্রকাশ করে, x, এই যে x mgx। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে h দিবা আর এখানে x লিখবা, আর এই h হবে কি, h হবে তোমার যতটুকু পানি তুমি খালি করবা অতটুকু পানির উচ্চতা। যেহেতু আমি সবটুকু পানি খালি করছি এই জায়গায়, তাহলে সবটুকু পানির উচ্চতা কত ছিল? 12, কারণ এই 12 মিটার অংশ জুড়ে সবটুকু পানি ছিল। শেষ। এবার 2 নাম্বার, 1 নাম্বার চিত্র শেষ, 2 নাম্বার চিত্র। 2 নাম্বার চিত্রের নাম হচ্ছে গিয়ে পরিপূর্ণ কুয়া অর্ধেক খালি করা। পরিপূর্ণ 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 কুয়া অর্ধেক খালি করা, অর্ধেক, সবটা না, এখন কি অর্ধেক, অর্ধেক খালি করা। ঠিক আছে, এখন পরিপূর্ণ কুয়া তুমি একবার আঁকবা আগের মতোই। চলো এঁকে ফেলি আগের মতোই, 12 মিটার এরকম, হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম। ওকে, তো এটা হচ্ছে 12 মিটার মনে করি আমরা সম্পূর্ণ। পরিপূর্ণ কুয়া কিন্তু পরিপূর্ণ মানে কুয়ার সব জায়গায় পানি আছে, কুয়ার সব জায়গায় কি আছে? পানি আছে, মানে পরিপূর্ণ কুয়া। বুঝছো তো নাকি? কথা কও, পরিপূর্ণ কুয়া, সব জায়গায় পানি আছে। রেসপন্স করো। প্রথম অপশন পরিপূর্ণ কুয়া। ওকে, শেষ। এটা হচ্ছে এইচ এর মান 12, কারণ 12 মিটার উচ্চতার কুয়া। মনে করতেছি এটা 12 মিটার উচ্চতার কুয়াই। কথা বলো, বুঝতেছ এতটুকু? রেসপন্স করো। আচ্ছা, এবার তো আমরা খালি করব কতটুকু? সবটুকু খালি করব নাকি অর্ধেক খালি করব? অর্ধেক, অর্ধেক। আচ্ছা, তাহলে 12-র অর্ধেক কত? 6। আচ্ছা, হ্যাঁ, তো মনে করো অর্ধেক খালি করবা, তখন অর্ধেকটা হাইলাইট করতে হবে। তো মনে করি এটা হচ্ছে মোটামুটি অর্ধেক, এটা মনে অর্ধেক মনে করো। এখন এটা হাইলাইট করো। হাইলাইট বলতে পেন্সিল দিয়ে মার্ক করতে হবে। বলছিলাম না, যতটুকু পানি খালি করবা ততটুকু পানি কি করতে হয়? মার্ক করতে হয় এরকমভাবে। এটা মনে মার্ক করবা, যতটুকু পানি খালি করতেছি মার্ক করতেছি। এই বুঝছো নি? কথা কও। যতটুকু পানি খালি করবো অতটুকু পানি মার্ক করব। আচ্ছা, মার্ক করার পরে কি করব বলো তো? ভর কেন্দ্র বের করি। আচ্ছা, একটা কাজ করি, শোনো, উচ্চতাটা মাপি। এই এতটুকু দূরত্ব হচ্ছে আমার কত বলো? এতটুকু দূরত্ব কত? এখান থেকে এতটুকু কত? 6 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে এতটুকু কত? এটাও 6। আচ্ছা, 6 মিটার। ওকে, এবার আমরা যে কাজটা করি, এই এতটুকু অংশের ভর কেন্দ্র বের করি। তো এতটুকু অংশের ভর কেন্দ্র কই থাকবে বলো তো? এই এতটুকু অংশের ভর কেন্দ্র কই থাকবে? ভেরি গুড, এক্সিলেন্ট, এই যে মাঝখানে। তাহলে এখানে বসা দাও, এইটাই ভর কেন্দ্র। আগেরটার সাথে কম্পেয়ার করো। আগে ভর কেন্দ্র ছিল এই জায়গা, এখন ভর কেন্দ্র হচ্ছে এই একটু উপরে। কথাটা কি বুঝছো? এই হচ্ছে মূল পার্থক্য। রেসপন্স করতে হবে। বুঝছো নি? কথা কও। আগে ভর কেন্দ্র ছিল একটু মাঝামাঝি, এখন একটু উপরে আসলো। আচ্ছা, এটা ভর কেন্দ্র, ভর কেন্দ্র। আচ্ছা, এবার কি করতে হবে জানি? মনে আছে পরের নিয়ম কি? ভর কেন্দ্র পাইলে কি করতে হয় বলো তো? ভর কেন্দ্র পাইলে কি করতে হয়? ভর কেন্দ্রকে 3 নাম্বার নিয়মে কি পড়ছিলাম? ভর কেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলে বাইরে ফেলে দিতে হয়। তো তুলতে থাকো, ভর কেন্দ্র ধরো, তুলতে থাকো, তুলতে থাকো, তুলতে থাকো, তুলতে থাকো, তুলতে থাকো, এ পর্যন্ত তুলো। তাই যে তুলতেছি তুলতেছি তুলতেছি, তাহলে এই জায়গায় চলে গেছে। এখন যদি প্রশ্ন করি ভর কেন্দ্র কতটুকু সরছে এখানে বলো তো? কয় মিটার সরছে? 3 মিটার। এক্সিলেন্ট, ভেরি গুড, 3 মিটার। গুড, কারণ এখান থেকে এতটুকু হচ্ছে কি 3, এখান থেকে এতটুকু হচ্ছে 3, কারণ কি এতটুকু তো 6, এতটুকু 6 হলে এতটুকু 3 মিটার, এতটুকু 3 মিটার। তাহলে এই অঙ্কের জন্য ভর কেন্দ্রের সরণ কত হইল? কয় মিটার হইল বলো তো? 3 মিটার। তখন এটাই এক্স এর মান, তখন এটাই এক্স এর মান বা ভর কেন্দ্রের সরণ।
এইবার ব্যাপারটা বুঝছো কীভাবে বের করতে হবে? ভর কেন্দ্রে সরণ, সবাই বুঝছো? সবাই কথা বলো। ভর কেন্দ্রের সরণ হচ্ছে 3 মিটার। এটাই মেন বিষয়। এখন আমি তোমাদেরকে একটু বুঝাই, সূত্র কিন্তু একটাই, ডব্লিউ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ রো জি ভরকেন্দ্রের সরণ। তো দ্বিতীয় চিত্রের জন্য ভরকেন্দ্রের সরণ পেলাম 3, আর সব ঠিক আছে। এখন এইচ এর মানটা বের করি। এইচ এর মান হচ্ছে যতটুকু পানি খালি করতে হবে ততটুকু পানির উচ্চতা। এখন বলো পানি খালি করছি কতটুকু? সবটুকু পানি খালি করছি নাকি অর্ধেক খালি করছি? অর্ধেক। ভেরি গুড। তাহলে এই অর্ধেক পানি কতটুকু উচ্চতা নিয়ে কাজ করতেছে বলো তো? অর্ধেক পানি 6। ভেরি গুড। তাহলে এইচ এর মান কি হবে ওই জায়গায়? 6। বুঝছো এবার? এইচ এর মান কি হবে? 6 মিটার। তাহলে তুমি এইখানে এইচ এর মান 6 যদি বসা দাও আর বাকি সব যদি বসা দাও, অঙ্ক শেষ। এটাই হচ্ছে মেইন বেসিক। ক্লাসের সবাই বুঝতে পারছো বেসিকটুকু, এতটুকু অংশ? কার কোনো প্রশ্ন আছে এখানে? আলহামদুলিল্লাহ, প্রায় অনেকক্ষণ লং টাইম তোমরা ক্লাস করছো, খুশি হলাম। আচ্ছা অঞ্জনা কথা বলো। অঞ্জনা বুঝছো কিনা? অঞ্জনা তোমরা এসে কথা বলো। বুঝছো? খাদিজাও কথা বলো। বুঝছো? তানিশা সুবর্ণা কথা বলো। ভয়েসে কথা বলো, যাতে নামগুলো বলছি। ওকে, ক্লাসের রেকর্ডটা আমরা এই অংশ সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসে এই মুহূর্তে আমরা সর্বশেষ টাইপে আছি, সেটা হচ্ছে 3 নাম্বার টাইপ। এটার নাম হচ্ছে অর্ধপূর্ণ কুয়া পরিপূর্ণ খালি করা। মনে রাখবা, এখন আমাদের কুয়াটা কিন্তু পরিপূর্ণ নয়, অর্ধেক পূর্ণ। অর্ধেক, অর্ধেক পূর্ণ, অর্ধেক পূর্ণ কুয়া। সবটুকু খালি করা, সবটা খালি করা, সবটা। সবটা খালি করা। এখন আমরা চিত্র আঁকলেই বুঝতে পারবো। হ্যাঁ, চিত্র এঁকে নি। এটা হচ্ছে এটা চিত্র, আগের মতোই। আগের মতোই 12 ধরি। হ্যাঁ, 12 ধরলেই সহজ হবে। মনে করি সম্পূর্ণ কর উচ্চতা 12 মিটার। এখন কুয়াটা কি পরিপূর্ণ নাকি অর্ধেক পূর্ণ বলো তো? কথা বলো। অর্ধেক। আচ্ছা, অর্ধেক। তো অর্ধেক আমরা বলতে বুঝি এতটুকু। মনে করো এতটুকুই অর্ধেক, তাই না? যদিও একটু বেশি হয়েছে, যাও মনে করো এতটুকুই অর্ধেক। আমি উপর দিয়ে একটু বাড়াই দিই, তাহলে বুঝবো। এই হচ্ছে, মনে করো যে আমার অর্ধেক হইল। ওকে, বুঝছো? অর্ধেক। কথা বলো। আমাদের কিন্তু পরিপূর্ণ নয়, অর্ধেক, অর্ধেকটা। আচ্ছা, এখন কি বলছে? অর্ধেক পূর্ণ কুয়া, সবটা খালি করবা। আচ্ছা, এখন অর্ধেক পূর্ণ হইলে উচ্চতা কত হয় জানি? এখান থেকে এতটুকু উচ্চতা কত হয় বলো? 6 মিটার। এক্সিলেন্ট, 6 মিটার। হ্যাঁ, তাহলে আমাদের এইখান থেকে এতটুকু উচ্চতার লেয়ার কত? 6 মিটার। আচ্ছা, এটা হচ্ছে 6 মিটার উচ্চতা। আচ্ছা, এখন ভরকেন্দ্র বের করতে হবে। আচ্ছা, ভরকেন্দ্র কেন? আমরা আগে মার্ক করব, কারণ কি যতটুকু খালি করতে হয় মার্ক করতে হয় না? নিয়ম হচ্ছে মার্ক করে নিই আগে। এই যে মার্ক করে নিলাম। আচ্ছা, এখন ভরকেন্দ্র বের করো। ভরকেন্দ্র কই থাকে বলো তো? কই থাকে? মাঝখানে, এইখানে। হ্যাঁ, এই মাঝখানে। গুড। এখন এই ভরকেন্দ্র মাঝখানে। তো এখন ভরকেন্দ্র মাঝখানে পাইলে কি করতে হয় বলো তো? ভরকেন্দ্র পাওয়ার পরের কাজটা কি বলো, মনে আছে? ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তোলা। পাইছি না? ভরকেন্দ্র পাওয়ার পর কি? ভরকেন্দ্রকে কুয়ার মুখ পর্যন্ত তুলতে থাকা। তো ধরে তুলে থাকো, ধরে তুলতে থাকো। তুলতেছি 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 তুলতেছি। আচ্ছা, এতটুকু তুললাম। এই যে কুয়ার মুখ হচ্ছে এটা। হ্যাঁ, মনে করে এখানে তুলে দিলাম। এই যে তুলতেছি 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 তুলতেছি। আচ্ছা, এখন বলো এই জায়গা কিন্তু দূরত্বটা কি আগের 2 জায়গা থেকে বেশি হয়েছে না?
ভরকেন্দ্র অনেক বেশি পরিমাণ সরছে না প্রথম দ্বিতীয় থেকে? জি স্যার। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব কত? আচ্ছা এটা তো 6, সম্পূর্ণটা 6 মিটার, এটাও কি 6, খেয়াল রেখো এটা সম্পূর্ণটা 6, এটাও 6। তাহলে এইখান থেকে এতটুকু কত? এইখান থেকে এতটুকু কত? 9 মিটার, মানে 3 মিটার কি? হ্যাঁ এটা 3 মিটার। তাহলে এইখান থেকে এতটুকু 3 গেল, বুঝছো? এখান থেকে এতটুকু 3 মিটার উপরে গেল, এইখান থেকে আবার মুখ পর্যন্ত গেছে 6 মিটার। তাহলে 6 মিটার আর 3 মিটার যোগ করলে কত মিটার হয়? 9 মিটার, বুঝছো? তাহলে আমাদের কি হবে? 6 মিটারের সাথে 3 মিটারও যোগ হবে, তাহলে আসবে 9, টোটালে 9 মিটার। টোটাল সরণ 9 মিটার। ভেরি গুড। তাহলে আমাদের টোটাল ভরকেন্দ্রের সরণ এক্স এর মান কত পেলাম? 9 মিটার। এইটাই মেইন চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে এই টাইপের সবচেয়ে মেইন চ্যালেঞ্জ। এবার দেখো বুঝতে পারলা কিনা ভরকেন্দ্রের সরণ হচ্ছে 9 মিটার। বুঝছো সবাই? সবাই কথা বলো। আরেকটা তো পুকুরের পার দিয়া দেয়, ওই সময় পানি উত্তোলনের সময় কি করব? পানি একটু বুঝাই দেন। আচ্ছা একটু ওয়েট, আমি বুঝাই দিই। আচ্ছা 9 মিটার বুঝাই দিই। আচ্ছা রুনক, তুমি আগে দেখো, তুমি আগে এই নিচের অংশটা বুঝছো কিনা, যে আমি অর্ধেক যেহেতু পূর্ণ আছে কুয়াটা, এই অর্ধেক পূর্ণের সবটা খালি করবা, মানে সব এখানে যত পানি আছে সব তুলে ফেলে দিবা, এতটুকু তো বুঝছো নাকি রুনক? এখন কথা হচ্ছে এই অর্ধেক পানির ভর কেন্দ্র বের করো। এই এতটুকু পানির ভর কেন্দ্র তো আমার মাঝামাঝি থাকবে, এই জায়গায় থাকবে, তাই না? বুঝছো? এখন কুয়ার মুখ কোথায়? কুয়ার মুখ হচ্ছে এই জায়গাটা, কুয়ার মুখ হচ্ছে উপরের মাথাটাকে কুয়ার মুখ বলে। এখন এই কুয়ার মুখে তুমি তুলবা কি? তুলবা ভর কেন্দ্র। তো এখান থেকে তুলতে 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 এই জায়গায় আসলে এতটুকুই হবে ভর কেন্দ্রের সরণ। তো এটা কেমনে হবে? তুমি এই কাজটা করো, যেহেতু এটা এতটুকু অর্ধেক মানে পুরোটা তো 12 মিটার না, 12 অর্ধেকটা হচ্ছে এখানে এতটুকু 6, এখানে এতটুকু 6। দেখো বুঝো কিনা? এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব 6 আর এইখান থেকে বাকিটা 6, তাহলে 12 হইল মোট। রুনক বুঝছো? জি স্যার, বুঝতে পারতেছি। তাহলে এখন দেখো আমাদের ভর কেন্দ্র তো মাঝামাঝি আছে। 6 হচ্ছে এখান থেকে শুরু এতটুকু হইলে 6, কিন্তু মাঝামাঝি হইলে কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাত্রা করে এই জায়গায়, তাহলে এটা কতটুকু? 3, কারণ এই পুরোটা যদি 6 হয়, এতটুকু 3, এতটুকু আবার 3, 3 3 6, তাই না? বুঝছো? এতটুকু নিচেরটা আবার 3, কিন্তু এতটুকু 3 আবার এতটুকু 3, 3 3 6, বুঝছো? তাহলে দেখো রুনক, আমাদের এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে এতটুকু উঠছে, তাহলে তো এতটুকু উঠে মানে 3 মিটার উঠছে, কিন্তু মুখ পর্যন্ত তো উঠে নাই। মুখ পর্যন্ত উঠতে কতটুকু লাগবে? আরও সামনে যাবে, আরও যেতে 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 কতটুকু যাবে? এই যে 6 মিটার যাবে। এখান থেকে এতটুকু তো 6 মিটার গেছে, তো এইখান থেকে এতটুকু 6 আর এইখান থেকে এতটুকু 3, তাহলে যোগ করলে 9 মিটার। বুঝছো এবার? বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ বুঝার জন্য। ওকে, এখন এইচ এর মান বলো। আমরা তো এগুলো বের করে ফেলছি। এইচ এর মান বলো। ভরকেন্দ্রের সরণ হয়ে গেল, এইচ এর মান কত হবে এই অঙ্কে? যতটুকু পানি খালি করছো ততটুকু পানির উচ্চতা। এই জায়গায় এইচ এর মান হইব 6। এই জায়গায় এইচ এর মান, এই জায়গায় এইচ এর মান দেখো, এইচ এর মান এখানে 6 হবে। এক্সিলেন্ট। কেন? এতটুকু পানি কতটুকু উচ্চতা নিয়ে কাজ করছিল? 6, তাহলে 6 হবে। বুঝছো এবার? আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের দেখতে দেখতে টপিক 3টাই কমপ্লিট, প্রায় 12টার কাছাকাছি, যদিও আমার 12টা বাজে না এখনও, তবে আমাদের ক্লাসের লিঙ্ক চলে যাবে। তো আজকের মতো আমরা আমাদের স্পেশাল যেই প্রথম ক্লাস এখানেই শেষ করতেছি। দুঃখজনক বিষয়, আমরা সৃজনশীলটা প্র্যাকটিস করতে আজকের মতো পারতেছি না। এখানে আজকের মতো রাখি। ভালো লাগলো স্যার। খুশি হলাম তোমরা জয়েন করছো অনেক কষ্ট করে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় দিয়েছো। 26 ব্যাচে অনেকে আসছো, 25 ব্যাচে আসছো। তো চেষ্টা করো নিয়মিত এভাবে থাকার জন্য, অংশ নেওয়ার জন্য। এটার তো মানে আরেকটা টপিক ইম্পর্টেন্ট ছিল, ক্ষমতা। আমি আরেকটা দেখব, যদি স্পেসিফিক থাকে আমি সেটা আলোচনা করব।
পরবর্তী ক্লাসে দেখি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেক বোর্ডে কম বেশি ক্ষমতা থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, ক্ষমতা থেকেই আলোচনা করব। ক্ষমতা থেকেই আমি এটা করব, তবে ক্ষমতাটা এটা পরে, আগে আমরা কাজটা পুরোপুরি বের করি, তারপর আমরা ক্ষমতা যাব, কারণ কাজ বের করতে পারলে ক্ষমতা বের করা যাবে। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।